তাহলে অভিজ্ঞতা আবার সে এসেছে ফিরিয়া। একেবারে মানে আমরা আবার নতুন করে শুরু করছি। আমরা এর আগেও চেষ্টা করেছি পডকাস্ট করার, এবং কেউ বিশ্বাস করবে নাকি জানি না, যখন এত পডকাস্ট ছিল না, কোথাও কিছু ছিল না, 4-5 বছর আগে আমাদের শুরু হয়েছিল। তখন ফর্মটা অন্যরকম ছিল, অডিও ফর্ম, এবং তখন কিছু লোকজন ভুল করে শুনতো আর কি নিয়মিত। তারপর জীবনে যা হয়, আমার আর তোমার মূল সমস্যা তো জীবনে কনসিস্টেন্সির অভাব, কোনো কিছুই ধরে রাখা যায় না। তো আবার নতুন করে চেষ্টা করা হচ্ছে, যদি কয়েকজন শোনে, একটা দুটো কমেন্ট আসে যে আরেকবার হোক, তাহলে আমরা আবার নয় এটা করবো, নয়তো এটা একটা ট্রায়াল এপিসোড নিজেদের আলোচনা হিসাবে থেকে যাবে। একেবারে আমাদের পডকাস্টের একটা অদ্ভুত নাম তো, ডিসুজার জন্য, না ডিসুজার খোঁজে। আচ্ছা, এই ডিসুজা তো আমি বা তুমি কেউই নই। ডিসুজাটা কে, আর কেনই বা তার খোঁজ, আর পডকাস্টের একটা অদ্ভুত নাম কেন, সেটা যারা ধৈর্য ধরে পডকাস্টে কিছুটা শুনবে, আমরা কখনো না কখনো বলে দেবো, শেষে, মাঝে, শেষে কিছুক্ষণ আগে কোথাও একটা আমরা বলে দেবো, তাই তো? একদম ঠিক আছে। আর তাহলে আমাদের আজকে আমরা কি বিষয়ে কথা বলবো? আমরা আজকে কথা বলছি, দেখো, একটা জিনিস হচ্ছে এই পডকাস্টের উদ্দেশ্য আমার বা তোমার জীবনের কথা বলার নয়, তার মূল কারণ হচ্ছে এটাই যে বলার কিছুই নেই। হ্যাঁ, কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা যেহেতু দুজনেই 90-এর দশকে বড় হয়েছি, মানে প্রায় 35 বছর, এই 35 বছরের জীবনে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা অনেক কিছু দেখেছি। মানে দূরদর্শন, ছুটি ছুটি, সুপারহিট মোকাবলা, একদম। তারপর সেখান থেকে সিডি, সেখান থেকে MP3, সেখান থেকে স্ট্রিমিং, ফেসবুক, অর্কুট, কত কিছু। তো আমরা যেটা করার ইচ্ছে আছে, যদি আমাদের এই জিনিসটা আমরা কন্টিনিউ করতে পারি, আমরা এই সময়টাকে ধরতে পারি। তো এই সময়টাকে তো ধরবো আবার নিজেদেরই বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে, তাই না? মানে আর কার এক্সপিরিয়েন্সের কথা বলবো। তো আজকের আমাদের বিষয় হচ্ছে ক্যাসেট। এবার ক্যাসেট খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো, যে কোনো বিষয় তারা ডোমেন এক্সপার্টাইজ থাকে, এখানে আমার কোনো ডোমেন এক্সপার্টাইজ নেই অ্যাপার্ট ফ্রম লিসনিং। শ্রোতা একমাত্র, আমি হচ্ছে, আমার একমাত্র এক্সপার্টাইজ হচ্ছে শ্রোতা। কিন্তু তোমার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ডোমেন এক্সপার্টাইজ হয়েছে, কারণ তুমি বড় হয়েছো এমন একটা বাড়িতে যেখানে রীতিমতো রেকর্ডিং হতো এবং ক্যাসেট ফ্যাসেট তৈরি হতো। তো তুমি সেই সময়টা কথা বলো, আর ক্যাসেট সম্বন্ধে একটু বলো যে কেন আজকে আমরা ক্যাসেট এই বিষয়টাকে বাছলাম। নস্টালজিয়া নিয়ে অনেক কথা হয়, তার মধ্যে ক্যাসেট এমন একটা নস্টালজিয়া যেটা আজকে আবার একটু একটু ফিরে আসছে। পশ্চিম পৃথিবীতে তো ফিরে আসছে, জানি না ভারতবর্ষে কবে আবার ফিরবে। ক্যাসেটের সঙ্গে আমার যোগ ছোটবেলা থেকেই। যেমন তুমি বললে, আমাদের স্টুডিও ছিল, আমার বাবা অমরনাথ মুখোপাধ্যায়, উনি একটি স্টুডিও শুরু করেন 1981 সালে। ওই 70-এর শেষের দিকে কলকাতায় খুব প্রকৃত যশা স্টুডিও বলতে প্রসাদ স্টুডিও ছিল। সেখানে বাবা অনেক রেডিওর জন্য নাটক, রেডিওর জন্য অনুরোধের আসরে গানের অনুষ্ঠান রেকর্ড করতেন, বিভিন্ন আর্টিস্টদের রেকর্ড করতেন। সেখান থেকে ওনার মনে হয় যে উনি একদিন নিজের স্টুডিও খুলবেন। তো 1981-এ মার্চ মাসে ভয়েস মাস্টার রেকর্ডস বলে একটা স্টুডিও খোলে, উইচ ইজ, এখন যদি আমি দেখে মনে হবে একটা ওয়ার্ড প্লে অন হিজ মাস্টার্স ভয়েস মাস্টার রেকর্ড। তো দেখো, আমার তো 81 সালে বয়স 1, কিছুই মনে নেই প্রায়। কিন্তু ধরো mid-80s-এ একটু একটু চোখ কান খুলছে, বুঝতে পারছি। লম্বা সাদা পাঞ্জাবি পাজামা পরা ভদ্রলোক, গায়ে শাল দিয়ে, উনি যে হেমন্ত মুখোপাধ্যায়, এটা বোঝার মতো জায়গা আসছে। স্টুডিওর যেটা আমি দেখেছি, শুরুতে তখন ছিল একটা 4 ট্র্যাক ক্যাসেট রেকর্ডার, একটা 4 ট্র্যাক ক্যাসেট যাতে 4টে ট্র্যাক, তার মানে এক একটা ট্র্যাকে মাল্টিপল মানুষজন থাকতেন, আর কেউ একটা ভুল করলে আবার শুরু থেকে করতে হতো। এবার কখনো কি এক্সট্রা ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়নি? হয়েছে। 3টে 4টে ট্র্যাকে হয়ে এই 4টে ট্র্যাকেরটাকে একটা ট্র্যাকে সরিয়ে আবার 3টে ট্র্যাক ফাঁকা হচ্ছে। মানে একটা ভয়েস ট্র্যাক, একটা ইনস্ট্রুমেন্টেশন ট্র্যাক, এরকম করে হতো। হ্যাঁ, 4টে ট্র্যাক, তো 4টের বেশি তুমি পাবে না। তুমি দরকার হলে এই দ্বিতীয় ট্র্যাকটার প্রথম ট্র্যাকটাকে বাউন্স করে একসাথে একটা ট্র্যাক বানিয়ে নিতে পারো, যদি সব ব্যালেন্স থাকে, তাহলে আবার তুমি একটা ট্র্যাক ফ্রি পেলে, সেখানে আবার কিছু ঢোকাতে পারো। তারপর এলো তোমার 8 ট্র্যাক VHS। তোমার এই যে VHS ক্যাসেটগুলো হতো, সেটার 8 ট্র্যাক, তার মধ্যে থেকে 8 ট্র্যাক রেকর্ডিং হতো। একটা এরকম প্লেয়ার পাওয়া যেত, তোমার অ্যালেসিসের প্লেয়ার ছিল আমাদের স্টুডিওতে, তাতে 8 ট্র্যাক রেকর্ডিং হতো।
8 ট্র্যাক রেকর্ডিং এর পরে হলো 16 চ্যানেল স্পুল রেকর্ডিং, তোমার বড় বড় স্পুল, যেখানে এখন যেমনি আমরা ধরো পজ করে আবার পাঞ্চ ইন পাঞ্চ আউট করতে পারি, সেখানে এরকম ব্লেড দিয়ে কেটে দুটো টেপকে জুড়ে দিতে হতো, যেটা এখন আবার দেখতে পাচ্ছি পশ্চিম পৃথিবীতে একটা বিশাল নস্টালজিয়া চলছে, যে সেই যে টেপের ইমপারফেকশন সেটা ডিজিটাল রেকর্ডিং এ ফিরিয়ে আনতে হবে। তারপর এলো তোমার কম্পিউটারের যুগ। কলকাতায় বড় বড় স্টুডিওতে, কলকাতায় পূজা স্টুডিও, স্টুডিও ভাইব্রেশন, স্টুডিও প্রেস্তো, আমাদের ভয়েস মাস্টার রেকর্ড আর প্রসাদ স্টুডিও, এই কয়েকটা স্টুডিও ছিল তখনকার দিনে মিড 80s টু মিড 90s এর নাম করা স্টুডিও। স্টুডিও প্রেস্টোর নাম অনেকেই শুনে থাকবে যারা আবার বছর 20 পর মইনের ঘোড়াগুলি সম্পাদিত সিরিজের রেকর্ডিং গুলো দেখেছে। স্টুডিও ভাইব্রেশনসে হচ্ছে উষা উত্তুপের স্টুডিও, যেখানে তোমার ক্যাকটাস এবং বিভিন্ন অনেক ব্যান্ডেরই গানের রেকর্ডিং হয়েছে, যদি তুমি ইনলে পড়ে থাকো ক্যাসেটে। তো তারপর কম্পিউটারের যুগ আসার পরে আনলিমিটেড ট্র্যাক, আনলিমিটেড ক্রিয়েটিভিটি, এই। এবং শুধু দুঃখের বিষয়, আজকে খারাপ লাগছে, এবছরই আমাদের স্টুডিওটা আমাকে বন্ধ করে দিতে হলো। আমার বাবা গত হলেন এবং উনি নেই, আর স্টুডিওর এই ব্যবসা, আমি তো দূরে থাকি, সামলানো সম্ভব না। তো 43 বছর পর প্রায় আমরা স্টুডিওটা এবছর বন্ধ করে দিলাম। তো যখন শুরু হয়েছিল, মানে যখন তখনকার একটু বলো না রেকর্ডিং এর কথা, এমন কাউকে মনে আছে নাকি যারা রেকর্ডিং হচ্ছে, এরকম কিছু মনে আছে? হ্যাঁ, এরকম অনেক গল্পই আমার শোনা, কেন দেখো তখন 4, 5, 6 বছর বয়সের অনেক স্মৃতি নেই, কিন্তু একটু বড় বয়সে একটা মনে আছে যে আমি আর আমার দিদি দাঁড়িয়েছিলাম, তখন নজরুল মঞ্চ তোমার একদম খোলা ওপেন এয়ার থিয়েটার যাকে বলে তাই ছিল। সেখানে রবীন্দ্র নজরুল একটা প্রভাত সকাল থেকে শুরু হতো, এক স্টেজে একজন আজকে হেমন্ত গান গাইলেন এক স্টেজে, আরেকদিকে মানবেন্দ্র গাইলেন, শ্যামল মিত্র গাইলেন, এরকম তারকা খচিত মানুষজনেরা গান গাইছেন। এবং সেখানে হেমন্ত মুখার্জি আমার আর আমার দিদির কাঁধে হাত দিয়ে বলেছিলেন, তোমরাই আমাদের ভবিষ্যতের জ্যোষ্ঠী। সেই একটা স্মৃতি খুব মনে আছে। আমার দিদি একবার স্টুডিওতে বিকাশ শাহ একটা নাটকের ভয়েস ওভার করতে এসেছিলেন, দিদি ওনার জলের বোতল থেকে জল খেতে গেছে, তখন বিকাশ শাহ বলছে, আরে কি করছো, এখান থেকে জল খেও না, এটা কর্পোরেশন জিন। মানে অবশ্যই জল নয়, ওই ফ্লাস্কে অন্য কিছু ছিল। দিলীপ রায় ঘুমিয়েছিলেন, আমার দিদি একটা রবার স্ট্যাম্প নিয়ে ওনার সারা পিঠে ভয়েস মাস্টার রেকর্ড রবার স্ট্যাম্পটা মেরেছিল। এবং অনেককেই তো দেখলাম স্টুডিওতে আসতে, অনেক বড় বড় শিল্পী। ইভেন আমি বাবার কাছে শুনেছি মোহাম্মদ আজিজ তার ডেমো ক্যাসেটটা আমাদের স্টুডিওয়ে বানিয়ে তারপর বম্বেতে গেছিল। এবং একদিন মোহাম্মদ আজিজ একটা এয়ারপোর্টে বাবাকে জড়িয়ে ধরেছে, আমি মাকে বলছি এই ভদ্রলোক কে বলতো, চিনি না, কালো মতো, বাবাকে অমরদা বলে জড়িয়ে ধরলো। তোমার আরে এ তো মোহাম্মদ আজিজ। তখন মোহাম্মদ আজিজ বুঝতে পারছো লেট 80s, মানে একেবারে তুঙ্গে। আচ্ছা, এই যে রেকর্ডিং প্রসেসটা হতো সেইটা একটু বলো, মানে যারা রেকর্ড হচ্ছে, ইনস্ট্রুমেন্ট হচ্ছে, গান গাওয়া হচ্ছে, এই পুরো প্রসেসটা একটু বলো। দেখো, স্টুডিওটা আমাদের ভাগ করা ছিল বিভিন্ন রুমে। মেন যেখানে রেকর্ডিং সরঞ্জাম ছিল সেটা ছিল কন্ট্রোল রুম। সেখানে মিক্সার, তোমার 4 ট্র্যাক রেকর্ডার, টেপ ডেক, এগুলো রাখা আছে, মনিটর, স্পিকার। সামনে ছিল ফ্লোরটা, সেখানে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট বসতো। সবার সামনে একটা তোমার কাঠ দিয়ে ঘেরা একটা কাঁচের উইন্ডোওয়ালা পার্টিশন ছিল। একটা সেকশন ছিল যেটা একটু ভেতর দিকে, যেটা দেখা যেত না কন্ট্রোল রুম থেকে, সেটা ছিল ভায়োলিন সেকশন। সেখানে ভায়োলিন নিয়ে তোমার 2 থেকে 3 বসতে পারত। তার উল্টো দিকে ছিল, কন্ট্রোল রুমের একেবারে ডায়াগোনাল উল্টো দিকে ছিল রিদিম সেকশন। সেটা একটা বন্ধ করা, দরজা বন্ধ করা ঘর, কিন্তু কাঁচ লাগানো আছে, যেখানে তবলা, ঢোল এসব নিয়ে লোকেরা বসতো। আর কন্ট্রোল রুমের একদম বাঁ পাশে 2 ডাবল ডোরের ওপারে ছিল হচ্ছে তোমার সিঙ্গার্স বুথ, যেখানে তোমার সঙ্গীত শিল্পীরা গান গাইতেন। যথেষ্ট ভালো সেট আপ। তার কারণ কিছুদিন আগে আমরা ওই সান স্টুডিওস ঘুরতে গেছিলাম। সান স্টুডিও মূলত একটাই ঘর, আর একটা ঘরে রেকর্ডিং যিনি করছেন তিনি বসছেন, আর একটাই ঘর। সেই তুলনায় তো মানে একদম রীতিমতো ভালো প্রপার একটা সেট আপ। হ্যাঁ, আর একটা মজার জিনিস হতো,
তোমার নর্মাল সময় তো এয়ার কন্ডিশন চলতে পারে, রেকর্ডিং এর সময় সব বন্ধ হয়ে যেত। তো তুমি দেখতে পাচ্ছ লোকেরা দরদর করে ঘামছে, কিন্তু তারা বাজাচ্ছেন। অনেক ভালো ভালো স্বপন মিশ্র বলে একজন আমাদের স্টুডিওতে প্রচুর ঢোল, তবলা, পারকাশন বাজিয়েছেন, যিনি পরবর্তীকালে বম্বে গিয়ে, আমি শুনেছি অ্যালেজেডলি, ডাফলি বাজার ডাফলিটা উনি বাজিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। তার ক্যাসেট আবার তুমি বলছো ফিরে আসছে, লোকজন আবার ক্যাসেট শুনছে নতুন করে। তুমি দেখো না, এখন আমেরিকার অনেক শিল্পীরাই দুটো ফরম্যাট বার করছে, ভাইনাল রেকর্ডস, ক্যাসেট, আর লাস্ট হচ্ছে স্ট্রিমিং। সবটাই ঘুরে ঘুরে আসে, মানে পুরোটাই, মানে জীবন মূলত অনেকগুলো সার্কেল মিলে একটা জীবন, তাই তো? দেখো আমি এইটা পড়ছিলাম, এটা খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে ক্যাসেট মূলত যখন চলে গেছিল তার মূল কারণ আমরা বলি পাইরেসি, ঠিক আছে? প্রথমে সিডি এলো, তারপর MP3 এলো, এবং তারপর লোকে কেনা বন্ধ করে দিল। তো তারপরে তো স্ট্রিমিং, কিন্তু স্ট্রিমিং এরও অনেক আগে মূলত MP3, সমস্ত ক্যাসেট, 15টা ক্যাসেট একটা MP3-তে ঢুকে যাচ্ছে আর কি। তো লোকে কেন ক্যাসেট কিনবে? কিন্তু যেটা ইন্টারেস্টিং আমার লাগলো সেটা হচ্ছে ক্যাসেট যখন শুরু হয়েছিল সেটাও কিন্তু অলমোস্ট স্টার্টেড অ্যাজ আ পাইরেসি। কিরকম? ধরো 70 দশকের শুরুর দিকে আমি যেটুকু পড়লাম, সেহেতু মানুষের কাছে তখন গান শোনার 3টে মাধ্যম। এক হচ্ছে তুমি সিনেমা হলে গিয়ে থিয়েটারে বসে গান শোনো, 2 হচ্ছে LP-তে গান শোনো, আর 3 নম্বর হচ্ছে রেডিও। এবার সিনেমা দেখা একটা, তখনও, এখনো অনেক, এখন তো আরো বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, কিন্তু তখন একটা পুরো পরিবার মিলে একটা বড় ইভেন্ট ছিল, সিনেমা দেখা হচ্ছে, তারপর একটু খেতে যাওয়া হচ্ছে ইত্যাদি, তাই তো? তো সেটা তো রোজ রোজ মানুষের পক্ষে করা সম্ভব নয়। এবার LP-র প্রবলেম হচ্ছে, LP চিরকালই একটু কনসিয়াস, যারা মন দিয়ে গান শোনে সেরকম মানুষদের, তার দুটো কারণ। একটা ছিল তোমার LP-র দাম, অবশ্যই এটা খুব ইন্টারেস্টিং। আমার ধারণা ছিল যে LP এখন খুব এক্সপেন্সিভ, কারণ যেহেতু আমরা নতুন নতুন রেকর্ড কালেক্টর, কিন্তু জানলাম LP চিরকালই প্রচন্ড এক্সপেন্সিভ। এবার তার জন্য ওই সময় ছিল রেডিও প্রচন্ড বিখ্যাত, আমিন সাহানি, অনুরোধের আসর ইত্যাদি। কিন্তু তাতে সমস্যাটা হচ্ছে, ওই ব্যারাকপুরের বসাকবাবু যে গানটা শুনতে চেয়েছে, তোমাকে ওই গানটা শুনতে হবে, তোমার নিজের গান নয়। তো ক্যাসেট মূলত এসছিল হচ্ছে প্রথমে এসে, মানে এটা হচ্ছে প্রপার মিউজিক রেভলিউশন যদি বলা যায়, যে পার্সোনাল লিসনিং হিসেবে, হ্যাবিট হিসেবে, সেটা প্রথম ক্যাসেট নিয়ে আসে। তার দুটো কারণ, এক দাম, আর 2 নম্বর ছোট ছোট ক্যাসেট, ওয়াকম্যান, ক্যাসেট প্লেয়ার পাওয়া যেত যেগুলো ব্যাটারিতে চলতো। তো তুমি প্রথম মিউজিককে নিজের পকেটে করে নিয়ে কোথাও পিকনিকে গেলে বা বড় ডেক নিয়ে গেলে, তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবার কেন পাইরেসি? তার কারণ হচ্ছে প্রথম যখন ক্যাসেট শুনলাম এসছে, সবটাই আমার শোনা কথা, তখন বিগ প্লেয়ার্স অফ LP হচ্ছে HMV, পলিডার, এরা একদম। এবার তখন তারা প্রথমেই সবকিছুর মতো করে শুরুতেই বলেছে, ক্যাসেট আর কে শোনে, LP-ই তো আসল, তো আর কি হবে, এরকম একটা ব্যাপার তাদের শুরুতেই ছিল। এবার ওই জন্য প্রথম দিকে খুব একটা ব্যাপারটাকে আমল দেওয়া হয়নি। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে এবার কি হতো, ভারতের বাইরে ওই LP থেকে ক্যাসেট তৈরি করা হতো, রিপ্রোডাকশন, সেই রিপ্রোডাকশনস গুলো এবার আসা শুরু হলো ভারতে, দিল্লি বিভিন্ন জায়গায় আসা শুরু হলো এবং বিক্রি হওয়া শুরু হলো। তখন লোকজন নড়ে চড়ে বসলো, এবং ওটাতে খুব ইন্টারেস্টিং একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে শোলে। কেন? তার কারণ শোলে যখন প্রচন্ড চলছে, লোকজন দেখছে যে সিনেমাটা দুর্দান্ত চলছে, কিন্তু ক্যাসেট মানে LP বিক্রি হচ্ছে না, HMV দেখছে। তার কারণ কি? তার কারণ গান সাংঘাতিক বিখ্যাত নয়, কিন্তু লোকজন বারবার দেখতেছে ডায়লগের জন্য। তো তখন আলাদা আলাদা করে বীরু কি শাদি, ঠিক আছে, তারপরে তোমার ওই যে একটা সেফটি ট্যাঙ্কি উঠে যেটা ছিল, ঠিক আছে, তারপর ওই সব আলাদা আলাদা করে সুরমা ভোপালি, আলাদা আলাদা করে LP গুলোতে ডায়লগের, এই করতে গিয়ে প্রথম নাকি, মানে ভারতের প্রথম 3টে LP উইথ পুরো একদম প্রপার ট্রাইফোল্ড একটা মেগা একটা LP বেরিয়েছিল, যেটা ছিল শোলের গান এবং শোলের ডায়লগ। এবং সেটা হচ্ছে মানে যাদের কাছে রয়েছে, মানে পড়শির ঈর্ষা আপনার গর্ব টাইপের আর কি, মানে বিশাল কাটতি, কিন্তু তার সাথে তার দামটাও ভয়ঙ্কর। তো তার একটা হিউজ অ্যামাউন্ট অফ রিপ্রোডাকশন প্রথমে শুরু হলো। তো এইটা যখন আসা শুরু হলো, তখন সবাই নড়ে চড়ে বসে বললো যে না, এইবার আমরা
ক্যাসেট আসবে। এবার ক্যাসেটের হাত ধরে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস হয়েছে, কারণ তার আগে মূলত ছিল সিনেমার গান, ক্যাসেট নিয়ে এলো ভজন, ঠিক আছে, তারপরে ইন্ডি পপ ফপ আমরা দেখেছিলাম, আমরা আলাদা করে আসবো। তো বলো। তোমার এই ক্যাসেট পাইরেসিতে একটা আমি অ্যানেকডোট বলতে চাই। একটা ক্যাসেট যেটা সারা আপামর ভারতবর্ষে কোটি কোটি বিক্রি হয়েছে, কিন্তু একটা অরিজিনাল নাম। ধরো 6 কোটি বিক্রি হয়েছে, 6 কোটি পাইরেসি। কারণ এই গানটা পাকিস্তানে তৈরি হয়েছিল, হাওয়া হাওয়া। হাওয়া হাওয়ার ক্যাসেট আমাদের বাজারে যে ছড়িয়ে গেছে সেটা পুরোটাই পাইরেসি ছিল। কোনোদিন হাসান জাহাঙ্গীরের কোনো কোম্পানি এসে ভারতবর্ষে হাওয়া হাওয়া বিক্রি করেনি। আচ্ছা, কেউ যদি না জানে হাওয়া হাওয়া ব্যাপারটা কি, তা হাওয়া হাওয়ার সেন্সেশন সম্বন্ধে একটা বলো আর কি। হাওয়া হাওয়া হচ্ছে একটা গান যেটা মানে একটা দমকা হাওয়ার মতো এসে, যে গানটাকে এখন লোকে একটা বিট আমরা দমকা হাওয়া, কিন্তু স্নিগ্ধ দমকা হাওয়া নয়, সেটাও গুরুত্বপূর্ণ। দমকা না, একদম মানে একদম গা ফা নাড়িয়ে দেবে, তুই এটা কি হচ্ছে। হাওয়া 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 খুশবু লুটা দে, কাহা খুলি খুলি জুলফে বাতা দে। মানে আর বিটটা হচ্ছে যেটাকে আমরা ব্যান্ডের চলতি ভাষায় বলি ডিম পাউরুটি। ডিম পাউরুটি বিটের একটা গান আর সমুদ্র হিমাচল কাঁপিয়ে দিয়েছিল আমাদের। ডিম পাউরুটি কেন সেটা বলো, বিটটা কেন ডিম পাউরুটি বলে? শুনলে মনে হয় ডিম পাউরুটি ডিম পাউরুটি পাউরুটি, এইটাই মনে হবে। এবং এটা বিখ্যাত নামটা হয়েছিল সাজনের গানটা থেকে, দেখা হয় পহলি বার। বাট 6-8 বিট, যেটা আমাদের হিন্দি বলিউড সিনেমার একদম কোর বিট, যাতে বেশিরভাগ নাচের গান, সেটাই ডিম পাউরুটি। এবার আমি নাম করতে চাই না, আমাদের এক পরিচিত ক্যাসেট প্রিন্টিং প্রেস ছিল। এরকম তোমার বড় বড় মেশিন হতো, যাতে একটা তুমি মাস্টার ক্যাসেট বসাবে, তার থেকে ধরো 3টে 4টে এরকম 10টা 12টা কপি হবে। এরকম সাইডে তোমার স্লট মেশিনে যেরকম পুল ডাউন হ্যান্ডেল আছে, এখানে প্রেস ডাউন হ্যান্ডেল ছিল, একসাথে 3 জন মিলে টিপবে, ব্যাস এবার অরিজিনাল ক্যাসেট থেকে অতগুলো কপি হবে। আমি সেই পরিচিত ভদ্রলোকের বাড়িতে বসে হাওয়া হাওয়ার লেবেল, ক্যাসেটের ভেতরের লেবেল প্রচুর, প্রায় 50-100টা তো ভাঁজ করেইছি। দুর্দান্ত দুর্দান্ত। না দেখো, রেকর্ডিং স্টুডিও ছাড়াও এমনিতেও তো তোমার ছোটবেলা এবং বড় হয়ে ওঠার সাথে ক্যাসেটের বেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের সকলেরই। সেটা কিরকম, সেটা আমরা এক কাজ করতে পারি। সেটা করার জন্য আমি 5টা তুমি 5টা ইনফ্লুয়েন্সিয়াল ক্যাসেট নিয়ে আমরা আলোচনা করতে পারি। ইনফ্লুয়েন্স কাকে করেছে? জনসাধারণকে করেনি, আমাদেরকে করেছে, এবং আমাদের করেছে, এবং হ্যাঁ ব্যক্তিগতভাবে, এবং প্রত্যেকটার সাথে কোনো না কোনো গল্প, কোনো না কোনো বড় হওয়া, এগুলো যে বুক মার্কস, বেসিক্যালি আমাদের বড় হওয়ার বুক মার্কস হিসাবে কিছু ক্যাসেট, সেগুলো মানে এরকম নয় যে একটা গান আমি এখন শুনেছি আমার দুর্দান্ত লাগে, সেইটার ক্যাসেট ওরম নয়। মানে আমরা যেরম ভাবে শুনেছি সেরকম করে আমরা ক্রনোলজিক্যালি যেতে পারি। তো প্রথম ক্যাসেটটার কথা তুমি বলো, আর কেন প্রথম ক্যাসেট সেটাও বলো, তারপর আমি একটা বলবো, তারপর 2, এরকম করে তুমি 5টা আমি 5টা। দেখো, প্রথম যে ক্যাসেটটার কথা বলবো সেটার পেছনে একটা হিস্ট্রি আছে, যেটা হচ্ছে যে কম্পাইলেশন ইংরেজি গানের ক্যাসেট আমি যখন ধরো আর্লি 90s মিড 90s এর দিকে কলকাতায় ফ্রি স্কুল স্ট্রিটে একটা দোকান ছিল, যেটাকে আমরা বলতাম ছোটুদার দোকান। ছোটুদার দোকানে গেলে কম্পাইলেশন ইংরেজি গানের ক্যাসেট এবং পরবর্তীকালে MP3 CD MP3 পাওয়া যেত। এইটা একটা ইম্পর্টেন্ট দোকান। আরেকটা কয়েকটা দোকানের নাম বলে দিতে, যেগুলো এখন আর নেই। আরেকটা ছিল 8Bতে যাদবপুর, তোমার ইউনিভার্সিটি গেটের উল্টো দিকে একটা কাকুর ক্যাসেটের দোকান ছিল, যেখানে বাংলাদেশের সব গানের ক্যাসেট পাওয়া যেত। পরপর 3টে দোকান ছিল, পরপর 3টে, কারেক্ট, ওই ছোট ছোট এরকম 3টে দোকান। আরেকটা ছিল দক্ষিণাপনে G55। তুমি ঢুকেই G55, যেখানে ভদ্রলোক সাজেস্ট করতেন, আচ্ছা তুমি তো ওটা কিনলে কত মাসে, এবার এটা শুনে দেখো। এইভাবে উনি আমাকে ভূমির যাত্রা শুরু দিয়েছিলেন। বলো, তুমি তো ব্যান্ডের গান শোনো, টাইমস মিউজিক থেকে বেরিয়েছে, শুনে দেখো। আর ওই দোকানের উল্টো দিকেই লক্ষ্মী ছাড়ার ফার্স্ট একটা ডেবিউ শো হয়েছিল।
আরেকটা হচ্ছে মেলোডি। মেলোডি ছিল আমাদের গড়িয়াহাটে গোল পার্কের মোড়ের ওখানে ক্যাসেটের দোকান। আর ফাইনাল যেই দোকানটা এখন বাসনের দোকানে পরিণত হয়েছে সেটা হচ্ছে এম বিশ্বাস অ্যান্ড সিম্ফনি। আমরা যারা অনেক টাকা ছিল না হাতে, তারা মিউজিক ওয়ার্ল্ডে গিয়ে ক্যাসেটটা দেখতাম, সিম্ফনিতে গিয়ে কিনতাম, কারণ সিম্ফনি ডিসপ্লে ছিল না কিন্তু ডিসকাউন্ট ছিল। তো ছোটুর কথায় আসি। আমি যেহেতু বাড়ির ছোট, আমার দিদি আমার থেকে 6 বছরের বড়, অনেকটাই তখনকার দিনের শুরুর দিকের গানগুলো দিদি যেটা শুনছে আমি সেটা শুনছি। তো ছোটুর দোকান থেকে দিদি একটা ক্যাসেট এনেছিল, যেটা এরকম একটা তোমার জেরক্স কপি, একটা কোনো বিদেশি লেভেলের, 4টে লোক, নানা রকম তাদের ছবি, সেখানে দিদি চালালো, যেটা এখন অবশ্য জানি ওটা একটা কম্পাইলেশন অ্যালবাম। প্রথম গান যেটা ভেসে এলো সেটা হচ্ছে, কথাটা হচ্ছে, হি ইজ এ রিয়েল নোওয়্যার ম্যান সিটিং ইন হিজ নোওয়্যার ল্যান্ড মেকিং অল হিজ নোওয়্যার প্ল্যানস ফর নোবডি। আমি শুনলাম এটা কি শুনলাম। এবং তারপরের গানটা ব্ল্যাকবার্ড, তারপরের গানটা হচ্ছে তোমার সার্জেন্ট পেপার, মানে কোনো নেই তো। তো আমার প্রথম ইনফ্লুয়েন্সিয়াল ক্যাসেট হচ্ছে একটা মিক্স টেপ, যার একদিকে হচ্ছে বিটলসের 5টা গান, কেন এপিট আর ওপিট, আর বিপিটে হচ্ছে তোমার পল সাইমনের একটা গান। এবং এই আর্টিস্টদের সম্বন্ধে তখন আমার কোনো ধারণাই নেই। এই মিক্স ক্যাসেটটা, এটা কি কোনো প্রপার কোম্পানি থেকে বেরোনো প্রপার ক্যাসেট? না, এটা হচ্ছে ওই ছোটুর দোকানে বানানো ক্যাসেট। ওকে। এবং ছোটুর তার দোকান থেকে এরকম অজস্র ক্যাসেট, সিডি, কেন দেখো তখন ইংরেজি ক্যাসেটের আমার যদি ঠিক মনে থাকে দাম হতো 125 টাকা। একদম একদম 125, যেটা ভাবারই বাইরে। 125 টাকা। আর তখন তোমার বাংলা ক্যাসেটের দাম হচ্ছে 25 থেকে 35 টাকার মধ্যে। তো এই গ্যাপটা তো ব্রিজ করা যায় না। তো সেই জন্য ওইটা একটা আস্থা ছিল। এবং ওই ক্যাসেটে সিসিলিয়া শুনলাম, তোমার বিটলসের গান শুনলাম, বব ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড শুনলাম। এবং এই গানগুলো অদ্ভুত লাগলো। আর যারা ক্যাসেট শোনেনি তাদের বলে দিই, ইনলেতে তো কিছু ছিল না, একটা সাদা ইনলে, সামনে রং চঙের ছবি, যেটা পরবর্তীকালে আমেরিকায় দেখলাম নাও দ্যাটস উই কল মিউজিক টাইপের একটা কম্পাইলেশন। থামিয়ে থামিয়ে ইংরেজি কথা বোঝার চেষ্টা করতাম। খুব সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই অভিষেক, 90% গান শুধু সুরটাই টেনেছিল, লিরিক্স সবার বুঝিনি। বিটলস বা ডিলান একটু তাদের উচ্চারণটা একটু স্লো বলে ধরা যেত কিছু কিছু কথা, কিন্তু এইটা ছিল আমার ক্রোনোলজিক্যালি বলতে গেলে ফার্স্ট ক্যাসেট, যেটা দিদি শুনতো, দিদি শোনার পর আমি শুনতাম। আমাদের একটা ন্যাশনাল প্যানাসনিকের রেডিও কাম টেপ রেকর্ডার ছিল, এবং রেডিওর ব্যান্ডগুলোর নিচে একটা ছোট মাইক্রোফোন ছিল, যে চাইলে পরে তুমি সেখানে একটা ক্যাসেট ঢুকিয়ে রেকর্ডিং করতে পারো। দুর্দান্ত। অনেকগুলো মানে আমি আমার প্রথম ক্যাসেটটার কথা বলবো, তার আগে অনেকগুলো স্মৃতি তুমি উস্কে দিলে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এই যে ক্যাসেটের দোকানে যে ক্যাসেট কাকু যারা ছিলেন, তারা কিন্তু এক একজন মানে রীতিমতো মিউজিক ক্রিটিক, কি হচ্ছে এই মুহূর্তে কার গান চলছে তাদের সম্বন্ধে দেওয়ার দ্য কমেন্টেটার্স। মানে শুধুমাত্র তারা ক্যাসেট বিক্রি করতেন না, রীতিমতো সাজেস্ট করতেন, এটা শুনছো ওটা শুনছো ইত্যাদিও ব্যাপার ছিল। আমার মনে আছে, এটা আমার ক্যাসেটের মধ্যে নয় কিন্তু এটা ঘটনা, সেটা হচ্ছে আমি জীবনে প্রথমবার যখন অঞ্জন দত্তর একটা কনসার্ট দেখতে গেছি, তখন অঞ্জন দত্তর একদম মানে টপ ফর্ম, ঠিক আছে, মানে ওরম রিপ্রেজেন্টেশনই কখনো স্টেজে দেখিনি। স্টেজে নীল আলো, একটা আলো এসে পড়ছে, একটা হাই বার স্টুলে বসে গান টান গাইছে, দুর্দান্ত একটা ব্যাপার স্যাপার। তো তার মধ্যে উনি গান টান গিয়ে বললেন এবার আমার ছেলে গাইবে। তখন নীল একদম ছোট, হ্যাঁ আমাদেরই আশপাশের বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার নীল মাঝে এসে একটা গান গাইলো, গানটার মধ্যে একটা দুটো কথা, গানটা দারুণ লেগেছে, কিন্তু গানটা শোনা গান নয়, কোনোদিনও শুনিনি, রেডিওতে শুনিনি, কোনো ক্যাসেটে শুনিনি। এবার পরের দিন ক্যাসেটের দোকানে গেছি, গিয়ে বলছি যে এরকম একটা গান শুনেছি, বলে গানটা কিরকম করে শোনা হতো? তো একটুখানি সুর একটুখানি কথা দিয়ে বললাম যে এরকম একটা গান। বলে হ্যাঁ এটা তো শোনা, কিন্তু এটা তোমরা এখানে পাবে না, এটা হচ্ছে বাংলাদেশের একটা অ্যালবাম, গানটা যে সেই তুমি, সেই থেকে
ফেরারিমন আনপ্লাগড বলে একটা আয়ুব বাচ্চুর একটা কম্পাইলেশন ছিল, এলআরবি আনপ্লাগড। সেইটা মানে তো এরকম, মানে তুমি যদি গিয়ে একটা গান বলতে, এখন যেমন গুগল আছে তখন তো ওরকম ছিল না, বা গানের তো সঙ্গে সঙ্গে সে ক্যাসেট বার করে দিয়ে দেওয়া হতো। তাদের এক্লেকটিক টেস্ট, তাদের কালেকশন, এবং যারা আমরা ক্রেতা যাচ্ছি তারা কে কি চায় সেই অনুযায়ী সাজেস্ট করা। তুমি দেখো এখন অ্যালগোরিদম আমাদের ইচ্ছাটাকে ড্রাইভ করছে, তখন কিন্তু একটা মানসিক কানেকশন ছিল। এবং রীতিমতো এটা অদ্ভুত, তখন পুরো পকেটে পয়সা জমিয়ে প্রায় ধার করে ক্যাসেট কেনা হতো, মানে এতটাই চেনাশোনা ছিল তখন এরপরে এই ক্যাসেটটা কিনবো, মানে এরকম একটা ব্যাপার। তুমি যেমন বলছিলে না বাংলা ক্যাসেটের দাম ছিল 30-35 টাকা, ইংরেজি ক্যাসেট ধরা ছোঁয়ার বাইরে। এই দাম থেকে আর একটা কথা বলে আবার প্রথম ক্যাসেটটায় আসবো, সেটা হচ্ছে যে আমার কাছে দুটো খুব ইন্টারেস্টিং জিনিস ছিল। একটা হচ্ছে শঙ্কু একাই 100 বলে একটা বই, শঙ্কুর অনেকগুলো গল্পের কম্পাইলেশন, তার দাম ছিল 9 টাকা। ঠিক আছে, মানে ওইগুলো হচ্ছে বলতে পারো টু বেস্ট বাইজ আর কি। একটা হচ্ছে ওরম, আরেকটা হচ্ছে চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম। তার প্রথম অ্যালবাম মানে ওই মানে অ্যাকচুয়ালি ক্যাসেটটা ওরা পরে আবার নতুন করে বানায়, এভাবে ফিরে আসা যায় বলে, কিন্তু প্রথম যে অ্যালবামটা আর জানি না, ওটার দাম ছিল 18 টাকা। তো এই 18 টাকা দিয়ে অ্যালবামটা কিনেছিলাম, এবং মানে ভ্যালু ফর মানি শেষ কথা আর কি, চূড়ান্ত না। এইবার প্রথম ক্যাসেট যেটা বলি, এবার একদম যেহেতু ক্রনোলজিক্যালি যাচ্ছি, সেহেতু আমার প্রথম ক্যাসেট রেকর্ডার, টেপ রেকর্ডার ছিল ন্যাশনাল প্যানাসোনিক। সেটা আমারই জন্মদিন বা বাবা মার বিবাহবার্ষিকী ইত্যাদিতে কোনো একটা ভাবে আমাদের কাছে এসেছিল, মানে আমরা কিনিনি, আমরা অ্যাজ এ গিফট পেয়েছিলাম। তো ওইটা এবং একটা সঞ্চয়িতার হেমন্ত মুখোপাধ্যায়ের একটা ক্যাসেট এরকম এসেছিল। এবার কিন্তু মানে আমার প্রথম যে ক্যাসেটটা বলবো সেটা হচ্ছে যে ওই সময় HMV একটা গোল্ডেন কালেকশন পাওয়া যেত, কম্পাইলেশনস অফ বিভিন্ন, কিশোর কুমার গোল্ডেন কালেকশন, লতা মঙ্গেশকর গোল্ডেন কালেকশন, তার দেবানন্দের গোল্ডেন কালেকশন। তো সেটা হচ্ছে দেবানন্দের একদম শুরু, মানে ধরো একদম 50-এর শুরু থেকে শুরু করে শেষ গানটা হচ্ছে 70 দশক, মানে একদম পিক দেবানন্দ টাইম। SD বর্মন, RD বর্মন কিছু আছে, প্রত্যেকটা গান মানে ক্যাসেট বা রেকর্ডের প্লেয়ারে একটা ব্যাপার থাকে যে সব গান ভালো হয় না, কিন্তু এইটা হচ্ছে এমন একটা কম্পাইলেশন। আমি আজকে কি করছিলাম, আমি না ওই পুরো ক্যাসেটটার কথা মনে হয় দিলাম, ক্যাসেটটা পাওয়া মানে পেছনে কি কি গান ছিল আমি দেখছিলাম, 10খানা গান, 10খানা গানই মানে দুর্দান্ত, মানে দুর্দান্ত। সেইখান থেকেই SD বর্মন, জয়দেব এদের সাথে বলো প্রথম পরিচয় হচ্ছে ওই ক্যাসেটটা। ওই জন্য HMV গোল্ডেন কালেকশন অফ দেবানন্দ হচ্ছে প্রথম ক্যাসেট, কারণ ওটাই প্রথম যেটা বারবার শুনে একটা অসম্ভব ইন্টারেস্টিং, ইনফ্লুয়েন্সিয়াল ছিল। এটা একটা ভালো কথা হলো, HMV তখন কিন্তু এরকম কালেকশন শুরু করে, এরপর একটা করে মনে আছে সুরকারদের ওপর। এবং এখন তো বোধহয় HMV ক্যারাভ্যান বলে একটা তোমার ছোট ডিভাইস বার করেছে, যেখানে এরকম ভাবে পিরিয়ড ওয়াইজ গানগুলোকে ভাগ করে ঢুকিয়ে দিয়েছে। দেখো আমাদের বাবা মা যারা অত স্ট্রিমিং স্যাভি নয়, তাদের জন্য এটা একটা খুবই ভালো প্রচেষ্টা আমি বলবো। দুর্দান্ত জিনিস, ক্যারাভ্যান দুর্দান্ত জিনিস। তো এইটা হচ্ছে প্রথম। এবার দ্বিতীয়তে চলে যাই। দ্বিতীয় ক্যাসেট, এবার দ্বিতীয় ক্যাসেটটা হচ্ছে তখন দেখো লেট 80s আর্লি 90s বলিউড ঘাড়ে চেপে আছে। হিন্দি গান, পাড়ায় হিন্দি গান, বাইরে হিন্দি গান, রেডিও হিন্দি গান, সবাই হিন্দি গান গাইছে। কেন বাংলা সিনেমার তখন আমার মনে হয়েছে গান খুব একটা পপুলার হচ্ছে না, বা হলেও আমরা মধ্যবিত্ত বাঙালি যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করি, আমরা নাক সিটকে দূরে আছি যে এগুলো গান নয়, গান তো হয়ে গেছে স্বর্ণচূড়। আমার দিদি আবার এসে একটা ক্যাসেট দিল, একটা নীলচে ক্যাসেট, একটা ভদ্রলোক একটা শার্ট পরে হাতে গিটার নিয়ে মুখে দাড়ি বসে আছে, লেখা আছে তোমাকে চাই সুমন চট্টোপাধ্যায়। লাগালাম ক্যাসেটটা। এবার যেটা হলো সেটা হচ্ছে ম্যাজিক। একটা লোক কথা বলে যাচ্ছে গানের মধ্যে দিয়ে, এবং কথাগুলো শুনে মনে হচ্ছে হ্যাঁ রিলেট করতে পারছি। তো মানে কিছু গান ওই অ্যালবামের এমন ভেতরে চলে গেছিল। আমাদের পিটি ক্লাসে তোমার একটা সেকশন ছিল এক্সট্রা ক্যারিকুলার, মানে পিটি করার পর কিছু একটা করতে হবে, কেউ কবিতা বলছে, কেউ গান গাইছে। আমি পেট কাটি চাঁদি আর মোমবাতি বজ্ঞা গানটা গিয়েছিলাম,
খুবই খারাপ গেয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল ওই যে বয়স 12 কি 13 রিক্সা চালাচ্ছে, আকাশে ঘুড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে, এটা যারা আমরা তখন বসে পড়াশোনা করছি, বাইরে ঘুড়ি উঠছে, হয়তো তার পার্সপেক্টিভটা বুঝতে না পারলেও একটা বাচ্চা ছেলের মন খেলতে যেতে ইচ্ছে করছে, সেই পার্সপেক্টিভটা নাড়া দিয়েছিল। আদমশুমারি কথাটা কোনোদিন তার আগে জীবনে শুনিনি। এটা যে কি হয়, এবং সত্যি তখন আমি জানি না, এখন কলকাতার রাস্তায় আমি দেখি না, তখন কিন্তু অনেক মানসিক ভারসাম্যহীন মানুষরা জাস্ট ঘুরে বেড়াতো ভিটে হারা অবস্থায়। প্রত্যেক পাড়ার কিন্তু একটা, মানে এই কথাটা বলতে খারাপ লাগছে, পাড়ার একটা পাগল ছিল যাকে আমরা সবাই চিনি। আমাদের পাড়ার চায়ের দোকানের কাকু চা দিতেন, যিনি মুদি দোকানের কাকু হয়তো দুটো ব্রেড খেতে দিতেন। এদেরকে সুমন চট্টোপাধ্যায় বা এখন কবির সুমন এনে আমার চোখের সামনে রেখে দিল, 10 ফুট বাই 10 ফুট। আর একটা ভালো অ্যালবাম এ সাইড শেষ হয়ে পাল্টে বি সাইড গিয়ে বি সাইডে স্ট্রং ফিনিশ, ভাবো তোমাকে চাই দিয়ে শুরু, আর শেষ হচ্ছে আমাদের জন্য। গড়িয়াহাটার মোড়, মিনি মিনি বাস বাস, আর গড়িয়াহাটের কাছেই থাকি, গড়িয়াহাট দিয়ে যাতায়াত করছি। তো এইগুলো এমনভাবে ধরলো না, আমার মনে হলো এইটা একটু অন্য কিছু হচ্ছে। এবং আমার আজকে বলতে ভালো লাগছে, আমার সেই স্কুলের বন্ধুদের যারা তখন আমাকে বলতো কি বাজে গান শুনছিস, এসব গান কেউ শোনে না, আতেল হয়েছ, তারাই এখন কবির সুমন কি ভালো গায়ক। আমি হ্যাঁ রে, তখন কি হয়েছিল। বাট এই ক্যাসেটটা এপিট ওপিট এপার ওপার, আর HMVর ভালো ছিল, লিরিক্স লেখা আসতো তোমার ইনলের মধ্যে। আর আমি ইনলে পড়তাম, দেখতাম কোথায় রেকর্ডিং হয়েছে, কজন মিউজিশিয়ান বাজিয়েছেন, তাদের সঙ্গে রেকর্ডিস্ট কে। আর একটা অদ্ভুত জিনিস তখন থেকে লক্ষ্য করলাম, রেকর্ডিং ইঞ্জিনিয়ার, মিক্সিং ইঞ্জিনিয়ার আর মাস্টারিং ইঞ্জিনিয়ার, এই তিনটে লোক আলাদা। কেন বুঝতে অনেক বয়স লেগেছে, যে রেকর্ড শব্দ গ্রহণ করছেন, যিনি শব্দটাকে মিক্স করছেন, আর যিনি ফাইনালি শব্দটাকে তুলে ধরছেন। এই অ্যালবামটা আমার জীবনে গভীর দাগ কেটেছে, এবং পরবর্তীকালে প্রচুর আরো সুমনের অ্যালবাম শুনেছি। বাট তোমাকে চাই একদম 10 ফুট বাই 10 ফুট, হাল ছেও না বন্ধু কণ্ঠ ছাড়ো ধরে, সব কটা গানই একদম, মানে তুই হেসে উঠলে সূর্য লজ্জা পায়, জাকির হোসেন পায়রা পোষেন, মানে এই লাইনগুলো বার করা যায় না। সুমন যখন প্রথম এসছিলেন, যেহেতু আমার বয়সটা তখন বেশ কম, আমি যেটা খুব মিস করি, যেটা আমি একেবারেই দেখতে পাইনি, সেটা হলো ও সুমনের যে অনুষ্ঠানগুলো হতো, সেটা নাকি একটা অভিজ্ঞতা। ওই সময় অনিন্দ্য চট্টোপাধ্যায় একটা লেখা আছে যে মানে বলা হতো দেখা হবে সুমনে সুমনে, মানে যারা একটা অনুষ্ঠান দেখতে যাচ্ছেন, মানে যারা অনুষ্ঠান দেখতে যাচ্ছেন তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, তারাই আবার একটা অন্য অনুষ্ঠানে দেখতে যাচ্ছেন, মানে একটা পুরো গানের কমিউনিটি তৈরি হচ্ছে একটা লোকের গানের হাত ধরে। তখন ধরো অনিন্দ্য দ্বারা তো আমাদের থেকে সিনিয়র, অনিন্দ্য দ্বারা তো নিজেরা যেতে পারতো অনুষ্ঠান দেখতে, আমাকে তখনও মার সঙ্গে, বাবার সঙ্গে, ঠাকুমার সঙ্গে অনুষ্ঠান দেখতে যেতে হতো। ওই সময় যখন অ্যালবামটা এসেছিল, আমার মনে আছে সবাই খুব বলতো উনি খুব রকচটা, কোন অনুষ্ঠান উনি পুরো গাইবেন, শেষ করবেন, মঞ্চে দাঁড়িয়ে কি বলবেন, এটাই খবর হয়ে গেছিল। এবং কবির সুমন তখন একটা পোস্ট বাম মুভমেন্টের, মানে অরিজিনাল লেফটিস্ট যে চিন্তাধারা, ফিলোসফি, দর্শন ছিল, সেটার একটা খুব বড় প্রতীক ছিল। আমার মনে আছে যে আমি এগুলো না, মানে সত্যি একদম পুরো ছোটবেলা, সত্যি বুকমার্ক। আমার মনে আছে যে আমি আমার মাসির বাড়িতে গেছি, সেখানে আমার মাস্তুতো দাদা সুমনের অনুষ্ঠান দেখে ফিরেছে। বলছে লোক অদ্ভুত অদ্ভুত গান গাইছে, তোমাকে চাই, 10 ফুট বাই 10 ফুট, পাগল, এই গানগুলোর কথা বলছে। বলছে এ তো আধুনিক কবিতা, মানে আমার বাড়ির লোকেরা বলছে, বলে হ্যাঁ আধুনিক কবিতা কিন্তু গানও। কিন্তু সত্যি কথা বলতে সুমনের একদম তোমাকে চাই যখন রিলিজ করেছে, আমি সেটা অনেক পরে আমি অনুধাবন করতে পেরেছি। তখন আমি অনেকটাই ছোট। নচিকেতার প্রথম অ্যালবাম খুব প্রমিনেন্টলি আমার মনে আছে, মানে কি পরিমাণ সাড়া ফেলেছিল। কিন্তু প্রপার আমার যেটা সেকেন্ড অ্যালবাম, যেটা কিনা একদম বলতে পারো আমার নিজের অ্যালবাম, সেটা হচ্ছে শুনতে কি চাও।
অঞ্জন দত্ত। ওফ, ফ্যান্টাস্টিক অ্যালবাম। একটা অ্যালবাম শুরু হচ্ছে রঞ্জনা দিয়ে, শেষ হচ্ছে বেলাবোস দিয়ে। হ্যাঁ, তুমি দেখো, এই হচ্ছে বুকমার্ক একটা ভালো অ্যালবামের। এটা হচ্ছে বুকমার্ক, মানে যারা আজকে গান করছেন তাদের ভাবা উচিত, যাই স্ট্রিমিং হোক, শুরু আর শেষ শুড বি ফ্যান্টাস্টিক। আমি অ্যাকচুয়ালি ক্যাসেটটা আজকে তোমায় বললাম না, আমি ছবি তুলে রেখেছি পেছনের গানগুলোর। মানে তুমি যদি গানের কালেকশন, একটা জাস্ট একটা অ্যালবাম, এটা কিন্তু কোনো কম্পাইলেশন অ্যালবাম না, সেই গানের রঞ্জনা সাইডে, তারপরে হ্যাঁ, তারপর তুমি না থাকলে, তারপর মন আমার, তারপর হরিপদ। সাইড বি বসে আছি, সাইডের লাস্ট গান, সাইড বি শুরু হচ্ছে বসে আছি স্টেশনে, তারপর আকাশ ভরা, যেটা একটা দুর্দান্ত খুব আন্ডাররেটেড গান। দার্জিলিং, টিভি দেখো না, আর বেলাবোস, এটা হচ্ছে সাইড বি। এবার তুমি যদি দেখো এই সবকটা গান খুব ইন্টারেস্টিং। এটা মানে প্রত্যেকটা এক একটা গল্প, এক একটা টেলিফিল্ম, তুমি চাই বলতে পারো আর কি। তো সেইটা আমার অসম্ভব ভালো লেগেছিল। আর তখন ধরো সত্যজিৎ রায় পড়ছি খুব, বঙ্কুবাবুর বন্ধু, সেইখান থেকে হরিপদ কানেকশন তৈরি হচ্ছে। আর ইনস্ট্রুমেন্টেশন, মিউজিক, যেহেতু মানে সবটা মিলে, মিউজিক প্রোডাকশন সবকিছু মিলে মানে অসাধারণ অ্যালবাম। হ্যাঁ, এবং আমার মনে আছে সেই সময় তো দেখো, টিভি বলতে দূরদর্শনে প্রথমে ছিল DD1, তারপর এলো DD2, ডিডি বাংলা, যেখানে দিনের বেলায় বাংলা আমাদের কলকাতা দূরদর্শন গল্ফ গ্রিন থেকে অনুষ্ঠান হতো। সেখানে অঞ্জন দত্তর এই অ্যালবামের ওপর আমার স্পষ্ট মনে আছে একটা ফুল টিভি প্রোগ্রাম হয়েছিল। উনি এসে পরপর গানগুলো গেয়েছিলেন, বাজিয়েছিলেন, এবং উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা তখন বলেছিলেন যে আমি নাটকের লোক, অভিনয় নাটক, তাই আমার প্রত্যেকটা গানেই একটা ক্যারেক্টার বা একটা মানুষের একটা গল্প আছে। প্রত্যেকটা গানই কোনো একটা নাটক, একটা পারস্পরিক দ্বন্দ্বের গল্প। এবং এমন সমস্ত মানুষের কথা আছে যাদের গান চট করে ওই সময় কোনো গান তাদেরকে দিয়ে হতো না। আলী বাবা, একটা ছেলে মুরগি কাটছে, তার উপর একটা গান। এবং দেখো, এখন পরিপক্ক বয়সে আমরা কিন্তু ওই গানের একটা অন্তর্নিহিত মানে বুঝতে পারি, তখন জাস্ট গানটা ভাল লেগেছে। আমি বলছি যে সত্যজিৎ রায়ের যে গল্প, একের পিঠে দই, এবারও বারো, আরো বারো, 1 ডজন গপ্প, ওর মতো মানে পুরো অ্যালবামটা শোনা প্রায় একটা বই পড়ার মতো। মানে প্রত্যেকটা গানের আলাদা আলাদা গল্প আছে, তার শুরু আছে, শেষ রয়েছে। তো মানে ভেরি ভেরি ইন্টারেস্টিং। আর গানের সুর এখন মনে হয় যে এখন মানে অনেক কিছু জানি তার ইনফ্লুয়েন্স বা ইত্যাদি, কিন্তু ওই সময় ওই ধরনের গান, ওরম গায়কী, ওরম ইনস্ট্রুমেন্টেশন, ওভাবে একটা লোক গাইছে, নিজের কথা বলছে। মন আমার বলে যে গানটা আছে, ওটা পুরো নিজের কথা। তো এরকম অ্যালবাম ওই সময় আমি আমার যে 2 নম্বর অ্যালবাম, আমি একটা হালকা এখানে একটা ছোট্ট চিটিং করছি, আমি 2 নম্বরে অঞ্জন দত্ত যখন কথা উঠেছে, আমি আরেকটা অ্যালবামও জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রিয় বন্ধু। এইবার প্রিয় বন্ধু ওই সময় যারা ক্যাসেট শুনেছে, এবং যারা ক্যাসেট ওই সময় যারা নিয়মিত শুনতো, সংগ্রহ করত, তাদের কাছে, এবং তখন যদি তোমার বয়স সেরকম হয় আর কি, যখন তুমি সেই মানে একদম মানে জয়িতা এবং অর্ণব একদম পুরো বুকের মধ্যে এসে ধাক্কা মারছে, তার সাথে পরশ পাথরের গান। প্রিয় বন্ধু একটা সাংঘাতিক একটা অ্যালবাম। প্রিয় বন্ধু সম্বন্ধে একটা কথা বলবো, আমি 2003 সালে বাংলাদেশ যাই বেড়াতে। তার আগে আমার সঙ্গে অনিন্দ বোস তার পরিচয় হয়, যিনি পরশ পাথরের বেশিরভাগ গানই লিখেছেন এবং সুর দিয়েছেন। এবং প্রিয় বন্ধু অ্যালবামে অনেক গানই লিড ভোকাল অনিন্দদা। কিন্তু প্রিয় বন্ধুতে কোথাও লেখা ছিল না কে গান লিখেছে, কে সুর দিয়েছে, কারা গেয়েছে, কে পরশ পাথর। কেন আজও আছে, অনেক পরে বেরিয়েছে প্রিয় বন্ধু, কিন্তু গানগুলো সব কিন্তু প্রিয় বন্ধুতেই পপুলার হয়ে যায়। বাংলাদেশে এই ক্যাসেটটা বেরিয়েছিল অঞ্জন দত্ত, নিমা রহমান আর পরশ পাথর, নাম গানে গানে ভালোবাসা। আমি শুনেছি এরা যখন হয়েছিল তখন তারা অনুষ্ঠানের মতো করে হয়েছিল, তারপরে অ্যালবামটা বেরোয়, তখন নাকি দুটোই মানে অর্ণব আর জয়িতা দুটোই উনিই করতেন, আর তার সাথে পরশ পাথর।
কারেক্ট। কিন্তু বাংলাদেশের ক্যাসেটটা হচ্ছে জাস্ট গানে গানে ভালোবাসা, আর কলকাতায় প্রিয় বন্ধু। কিন্তু ওইখানে প্রত্যেকটা গানে লেখা ছিল কে লিখেছে, কে সুর দিয়েছে, কারা বাজিয়েছে, কে গিটার, কে বেস, কে ড্রামস। আমার চিরকাল ক্যাসেটের ইনলে পড়তে ভাল লাগে। আমি এটা ছোটবেলা থেকে পড়ছি, এখনো রেকর্ড কালেক্ট করছি, রেকর্ড খুলে পুরো পড়ি। ইনলেটা কিন্তু একটা ব্যাপার ছিল ওই সময়। ইনলে থেকে আসছে আমার তোমার 3 নম্বর ক্যাসেট, সেটা হচ্ছে এই বেশ ভালো আছি। এইখান থেকে ইনলেট থেকে 3 নম্বর অ্যালবাম হচ্ছে এই বেশ ভালো আছি। তুমি যদি অ্যালবামের কভারটা ভাবো, একটা লোক হাসি মুখে বসে আছে, দাঁড়িয়ে আছে, ঘন মাথায় চুল, এদিকে একটা কাক, ওদিকে একটা পড়ে আছে ঝুড়ি, কিন্তু তার কোনো নেই। আর একটা অদ্ভুত টার্ম, যেটা হয়তো পরবর্তীকালে সবাই গা থেকে ঝেড়ে ফেলতে চেষ্টা করেছে, একটা মার্কেটিং গিমিক, জীবনমুখী বাংলা গান। নচিকেতার এই বেশ ভালো আছে। এইখানেও অ্যালবাম ক্লোজিং হচ্ছে নীলাঞ্জনা। এবং একটা অ্যালবাম কি পরিমাণ পপুলার হতে পারে সেইটা ওই সময় যারা এই মানে শুনেছে তারা মানে বলতে পারবে। মানে হ্যাঁ, সব জায়গায় একটা সময় ছিল, তুমি যেখানেই যাও নচিকেতা। প্রথম পাড়ার দুর্গাপুজোর পাড়ায় যেখানে হিন্দি গান বাজতো, ফার্স্ট যে বাংলা আধুনিক অ্যালবাম হঠাৎ করে নতুন হাওয়া এলো, সেটা এই বেশ ভালো আছে। কেউ মানে ধরো একটা খুব কন্ট্রোভার্সিয়াল গান ছিল, হাসপাতালের বেডে টিবি রুবি, সারে জাহাজে আচ্ছা গানটার নাম। আচ্ছা, এবং তুমি যদি তখনকার দিনে খবরের কাগজ পড়ে থাকো, আনন্দবাজার তো একটু সাহিত্য করে লিখতো, সারো মেয়েরা ঘুরে বেড়াচ্ছে পিজি হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে, চার পেয়ে অতিথিরা নতুন আস্তানা পেল। তো তখন আমরা এই খবরগুলো পড়ছি, এবং এই কথাগুলোই সেই সময়টা বোতলে বন্দিয়া গানে চলে আসছে, এবং নেগলিজেন্স এখনো আছে। তারপর চোর, আমরা তখন পড়াশোনা করছি এবং ভিড় করে ইমারত আকাশটা ঢেকে নিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সময়, গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ। দুর্দান্ত লেখা, দুর্দান্ত লেখা। হ্যাঁ, আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না, শুধু বিষ দাও, শুনবো না গান, আমি শুনবো না। শুধু পরবর্তীকালে একটাই, এই অ্যালবামের একটা দুঃখ পেয়েছি, যখন বাংলাদেশের গান শোনা শুরু করলাম তোমার আর্লি 2000s-এ, তখন ফিডব্যাকের একটা 1986-এর অ্যালবামের গানে নীলাঞ্জনা, হ্যাঁ নীলাঞ্জনার সুরটা। বাট ঠিক আছে, দেখো সেই দিক দিয়ে দেখতে গেলে অনেক সুরই পরবর্তীকালে মোহভঙ্গ হয়েছি, বাট ওই গানটার ইম্প্যাক্টটা, ওই যে হারানো প্রেম, মানে আমাদের কাছে তখন ওটাই রোমিও জুলিয়েট। নচিকেতা, আর নচিকেতা মানে গাওয়া ইম্পর্টেন্ট ছিল অ্যারেঞ্জমেন্ট। নচিকেতার অ্যালবাম, তুমি যদি এই 3টে অ্যালবাম দেখো, তোমার শুনতে কি পাও, অঞ্জন দত্ত একদম ওয়েস্টার্নাইজড মিউজিক, কিন্তু প্রচন্ড আমাদের পারিপার্শ্বের বাংলা আরবান ফোক বলা যেতে পারে। নচিকেতা হচ্ছে একদম বলিউড, তখন যেটা চলছে সেরকম অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এরকম বলিষ্ঠ লিরিক্স। আর সুমন চট্টোপাধ্যায় প্রচন্ড আধুনিক কবিতা, কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছি সুরগুলো প্রচন্ড বাংলা মেলেডি। কিন্তু এই যে মাস ক্লাস সকলের ভালো লাগছে, নচিকেতা সকলের ভালো লাগছে, ওই একটা ব্যাপার করেছে। ওনার প্রোগ্রাম দেখেছি নজরুল মঞ্চে, গোটা 5 জমাটি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে একটি গান শুনেছিলাম, যেটা পরবর্তীকালে জানলাম ওনার গান না, কিন্তু ওই সময় মনে হয় আমার, দেখো অনেক বছর আগেকার কথা, 13-14 বছর বয়সে, উনি বলেছিলেন এটা আমার গান। গানটার নাম হচ্ছে সুইট হার্ট। এটা একটা মানে মারাত্মক রকমের অ্যানেকডোট আর কি। এটা অনেক জায়গাতেই মানে একটা কথাই রয়েছে আর কি, যে চন্দ্রবিন্দু সুমন চট্টোপাধ্যায়ের যতটা প্রভাব, নচিকেতারও কিছুটা প্রভাব রয়েছে চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম বেরোনোর পেছনে। এবং এই প্রভাবটা হচ্ছে এই, কারণ চন্দ্রবিন্দুর গানগুলো কলেজ ফেস্টে হয়ে, আমার দিদি টিদিরা গেটে, হ্যাঁ, সাবধানে পা ফেলি, যুগটা যে কলি, হ্যাঁ, এই গানগুলো চলে আসছে, সবাই গাইছে। কেন কেউ তো ভাবেনি যে এই গানগুলো কোনো কালে কোনো একটা ব্যান্ড হবে, নথিভুক্ত করতে হবে। এবং
সুইট হার্ট একটা রিজন ছিল, আমিও শুনেছি যে চন্দ্রবিন্দুর আর জানি না কে প্রবলভাবে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু সেটা বাদ দিলেও মানে শুধু অ্যাজ অ্যান অ্যালবাম, হ্যাঁ ওফ এই বেশ ভালো আছি। হঠাৎ করে আমরা যারা অঞ্জন সুমন শুনছি, 2 নম্বরটা বোধহয় ছিল কে যায় না, দুটো সেকেন্ড অ্যালবামটা ছিল বোধহয় কে যায়। ওফ মানে এমটিভিতে অ্যাপাচি ইন্ডিয়ান এসছে, চক দে, তারপরেই নচিকেতা চলে এলো কে যায়, দিনকে রাত করে রাত্রিকে দিন। এই গানটা আমার মনে আছে আমি ক্যাসেট থামিয়ে থামিয়ে লিখতাম, আবার রিওয়াইন্ড করলাম, আবার শুনলাম, কি বললো সময় তাধীন, আচ্ছা কি বলো কৌমার্যহরণ, বুঝতে টাইম লেগেছিল। কৌমার্যহরণ আরেকটা ওয়ার্ড, যেটা সেই সময় দেখো 13 বছর বয়সে কোনো ধারণাই ছিল না কাকে কৌমার্যহরণ বলে। এইগুলো শব্দগুলো মনে আছে কেন, এগুলো শব্দগুলো আগে কোনোদিন বাংলা গানে ছিল না। আদম সুমারি নতুন, সুর নতুন, ইনস্ট্রুমেন্টেশন নতুন, যেভাবে গাওয়া হচ্ছে সেটা নতুন, যে কথা বলা হচ্ছে সেটা নতুন। তো সেইটা মানে এইটা একটা শব্দ চয়ন, এইটা একটা দুর্দান্ত। এই নতুন থেকেই আর কি আমার 3 নম্বর যেটা, এবার আমরা অনেকক্ষণ ধরে বাংলা অ্যালবাম, আমি একটা হিন্দি। এবার আমার দেখো ওই সময় 90s-এ যারা বড় হয়েছে, হিন্দি অ্যালবামও কিন্তু একটা ব্যাপার ছিল, অবশ্যই প্রচুর হিন্দি অ্যালবাম। ব্যাপার হিন্দি অ্যালবাম কোনটা বাজবো এটা একটা খুব বড় সমস্যার ব্যাপার, প্রচুর আছে, মানে যেটাকে বলা হয় অনারেবল মেনশন। ওই সময় হিন্দি অ্যালবাম একটা ডাবল ক্যাসেট বলে ব্যাপার হতো। আবার অনেক সময় থাকতো যে এ পিঠে একটা সিনেমা, ও পিঠে একটা সিনেমা। এবার সেটা অনেক সময় যেটা হতো যে দুটোর মধ্যে একটা ভালো, কিন্তু 35 টাকা দুটো পাওয়া যাচ্ছে, চলো দুটোই কেনা যাক, এরকম প্রচুর হয়েছে। এরকম কেটে ইনলে গুলো হতো যেরকম পোস্টারের মতো। হ্যাঁ এরকম অনেক আছে, একটা ইয়েস বস একদিকে হচ্ছে, অন্যদিকে বর্ডার হচ্ছে, মানে এরকম দুর্দান্ত। আরেকটা খুব ইন্টারেস্টিং ছিল, যেভাবে টিপস বা কেউ বার করতো, যেরকম মোটা একটা ক্যাসেট পাওয়া যেত, তুমি একটা ক্যাসেটের দাম দিচ্ছ, সেকেন্ড যে ক্যাসেটটা সেটা কি সেটা কোথাও লেখা নেই, সেটা হচ্ছে সিক্রেট ক্যাসেট। একটার সাথে একটা পাওয়া যাবে। এবার সেই ওই যে মাঝের যে অন্য ক্যাসেটটা, সেটা দালের মেহেন্দিও হতে পারে আর কি, ঠিক আছে, সেটা পুরোপুরি রহস্য। তো সেইটাতে মনে আছে আমার কোনো একটার সাথে আমি সরফরোশ পেয়েছিলাম, তো সাংঘাতিক ব্যাপার আর কি। তো এরকম তো, কিন্তু যে অ্যালবামটার কথা বলা হচ্ছে হিন্দি এবং 90s হিন্দি বলতে, সেটা হচ্ছে এমন একটা অ্যালবাম যেটা আমার এখনো মনে আছে কোথায় বসে কার বাড়িতে আমি শুনেছি। এবং ওই সময় সেটা হচ্ছে রোজা। কারণ আবার ওরম জিনিস তার আগেও শুনিনি, তারপরেও সত্যি কথা বলতে মানে ওরকম প্রিলিউড, ওরকম ইন্টারলিউড, ওরকম গান গাওয়া হচ্ছে, ওরকম ইনস্ট্রুমেন্টেশন, সবটাই মানে ইটস অ্যান অ্যাবসলিউট ম্যাজিক। অ্যাবসলিউট ম্যাজিক। এবং রোজাই বোধহয় প্রথম জানতে পারলাম তখন যে এই গানগুলো আবার অরিজিনাল নাকি তামিলে হয়েছিল। তামিলে হয়েছে, আমরা অনুবাদ, এবং বোধহয় গুলজার করেছিলেন, রাইট? না, মোস্ট লাইকলি না, মনে হয় মানে রহমানের প্রায় সব গানেরই হিন্দিটা মেহবুব বলে একজন লিখতেন। ও কারেক্ট, বুঝতে পেরেছি, মেহবুব। হ্যাঁ উনি তো তোমার মেহবুবের তো প্রচুর বিখ্যাত আছে। একটা তো ছিল হচ্ছে তোমার ওই ক্রিমিনাল সিনেমা, যেটা MM করিম মিউজিক দিয়েছিলেন, এখন অস্কার উইনার MM করিম। ক্রিমিনাল তো, হ্যাঁ। রোজা হিন্দি কার গান লেখা ছিল সেটা আমি পড়ার চেষ্টা করছি। আচ্ছা জাস্ট এটা কিন্তু আমি জল খাচ্ছি, হ্যাঁ, গ্লাসটার কালার হলুদ। দাঁড়া, সাউন্ড ট্র্যাক, রোজা সাউন্ড ট্র্যাক কার ছিল, খুব ইন্টারেস্টিং, এটা হিন্দিটা কার ছিল। আমরা এখন ইন্টারনেটের দ্বারস্থ, বাঁচিয়ে রাখলে ভালো হতো। PK মিশ্রা বলে একজন, তার আমি জানি না PK মিশ্রাকে, একজন হিন্দির কোন প্রফেসর হবেন যিনি। তাই হবে, তার কারণ হচ্ছে মেহবুবের গল্প হচ্ছে, তুমি যদি 90s-এ তারপরের রহমান দেখো, তো রহমানের প্রচুর ভালো ভালো গানের প্রচন্ড বাজে বাজে কথা হলো, অনেক সেগুলো প্রায় বেশিরভাগই মেহবুবের লেখা। টেলিফোন ধুন মে হাসনে ওয়ালি, মেলবোর্ন মাছলি মচলনে ওয়ালি, কি মানে এই কথার মানে কি? এরকম প্রচুর প্রচুর আছে, মানে টিউন অসামান্য, কিন্তু গানের কথা অদ্ভুত, গানের কথা কোনো মানে নেই। যা কিন্তু রোজা একটা মানে একদম একটা ইটস আ মাইলস্টোন। কারণ ওই আবার ওরম প্রথম কথা, গানের প্রিলিউড আর ইন্টারলিউড যে ওরম মনোযোগ দিয়ে শুনতে হয়, হচ্ছে টাইপের ব্যাপার ছিল, কিন্তু তার মধ্যেও একটা ওরম একটা জিনিস তৈরি হচ্ছে, সেইটা একটা দুর্ধর্ষ ব্যাপার। তখন ভালো করে বুঝিনি,
আরো পরবর্তীকালে আরো 10 বছর পর বুঝলাম যে A.R. রহমান প্রথম মিউজিক ডাইরেক্টর যিনি ভারতীয় সিনেমায় আমার আর তোমার প্রিয় ইনস্ট্রুমেন্টটাকে খুব প্রমিনেন্টলি নিয়ে এলেন, যার নাম বেস গিটার। তার আগেও হয়তো সেরম ভাবে বেজেছে না, আর ডি বর্মনের গানে প্রচুর ভালো ভালো বেস আছে, কিন্তু সেন্টার তোমার আমাদের মানুষের সামনে তুলে ধরা মিক্সটাই ওরকম ছিল। স্ল্যাব বেস খুব একটা আর ডি বর্মনের গানে খুব যে সাংঘাতিক ছিল তা নয়। তো প্রথম তোমার ধর সুদিন দাশগুপ্ত জীবনে কি পাবনাতেও তো একটা ওয়াকিং বেস লাইন ছিল, বাট A.R. রহমানের গানে কনসিস্টেন্টলি আস্তে আস্তে তোমার যতক্ষণে রঙ্গিলা এসছে, ভাই কিছু একটা বাজছে, বেশ গুম করছে, বাড়িতে একটা সাবউফার। বোম্বেতে প্রচন্ড ভালো বেস, মানে একদম কেহনাই কেয়া প্রথম, মানে যে সেটা দিয়ে শুরু হচ্ছে কেহনাই কেয়ার বেস আলাদা, মানে একটা অনেকক্ষণে আলোচনার দাবি রাখে টাইপের আর কি, এতটাই ভালো। কেভিন পিটার্স না যিনি বাজাতেন, বাজান কার্ল পিটার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এখানে ফুটনোট দিয়ে রাখি, A.R. রহমানের সঙ্গে বাজিয়েছেন এমন একজন মিউজিশিয়ানের কথাও বলবো আজকে আমাদের আলোচনায়, বাঙালি ছেলে যার একটা খুব সুদীর্ঘ লিনিয়েজ আছে এবং ভারতীয় সঙ্গীতে তার অবদান আছে। আমার তার ইন্টারভিউ আমাদের কাছে রাখার আছে কত বছর ধরে, যদি আপনারা এগুলো শোনেন ওটা রিলিজ করবো। খুব কম, তার ইন্টারভিউ প্রায় নেই কোথাও আর কি, আমাদের কাছে রাখা রয়েছে, যেটা কিনা আমরা জাস্ট তোলা হয়ে উঠছে না আর কি। একদম। তার জন্য 4 নম্বর অ্যালবাম 4 নম্বর অ্যালবাম আমি একটা আন্ডাররেটেড অ্যালবাম বলবো। কেন, এই মানুষটাকে তখনও যেরকম মানে এই ধরো ফ্যাব 4 ফ্যাব 3 এরকম বলে, তো সেখানেও একে একটু দূরে সরিয়ে রাখা হতো, আজও এনাকে একটু দূরে সরিয়ে রাখা আছে, কিন্তু ইনি নিজের পৃথিবীতেই একটা দুর্দান্ত গানের বিপ্লবী, একে বলা যেতে পারে বাংলা গানের জঙ্গি। আর অ্যালবামের নাম হচ্ছে ভূমিকা, শিল্পীর নাম হচ্ছে শিলাজিৎ। এই 3 জনের বাইরে একদম অন্যরকম গানের কথা, তার অ্যারেঞ্জমেন্ট। তখন অ্যারেঞ্জমেন্ট করতেন 2 জন মানুষের নাম সব ক্যাসেটেই চলে আসতো, মধু মুখার্জি আর শোভন মুখোপাধ্যায়। শোভন মুখোপাধ্যায় কিবোর্ড বাজাতেন, মধু মুখোপাধ্যায় গিটার বাজাতেন। শিলাজিতের অ্যালবামে এলো সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, উনি ড্রামার ছিলেন। উনি প্রথম স্যাম্পল প্যাড, সিকোয়েন্সিং প্যাড নিয়ে এসে উপস্থিত হলেন। এবং এখানেও শিলাজিতের অ্যালবাম, প্রথম গানটা ভূমিকা, লাস্ট গানটা ঘুম পেয়েছে বাড়ি যা। এই গানটা ছড়িয়ে গেল, কিন্তু এই অ্যালবামে এবং পরবর্তীকালে প্রত্যেকটা শিলাজিতের অ্যালবামে একটা করে গান থাকতো ওনার বাবার লেখা। এখানে বোধহয় ছিল প্রেম যেন ওয়েসিস, এই ফার্স্ট অ্যালবামে ভূমিকার গানের তুমি যদি নামগুলো দেখো, ভগবান, এক যে ছিলেন ভগবান, ধনুকেতে গুণ টেনে ছুড়ে দিতেন বান, তার ডাকে সব হনুমান। মানে গানগুলো এরম ভাবে প্রেজেন্টেড, গলায় মেলোডি নেই কিন্তু একটা সোচ্চার প্রতিবাদ আছে, অদ্ভুত ব্যাকগ্রাউন্ড, মানে অদ্ভুত সব ইনস্ট্রুমেন্টেশন গুলো অদ্ভুত হতো, কোথাও একটা পাখি ডাকছে ইত্যাদি এসব ছিল না। আমি বলবো এটা আমার মনে হয়, লোকে আমার সঙ্গে ডিফার করতেই পারে, বেস্ট অ্যারেঞ্জ বাংলা পপ অ্যালবাম অফ অল টাইম হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্রেম। এত ওয়েল অ্যারেঞ্জড পপ অ্যালবাম বাংলায় নেই। আচ্ছা, শিলাজিতের কোন একটা গানে একটা গাড়ি একটা জোরে ব্রেক করে শেষ হয়েছিল না, সেটা কোন গান ছিল? সেটা এক্স ইকুয়ালস টু প্রেমের একটা গান। তারপরে মানে আমার এটা মনে আছে, একদম অ্যালবামটা শেষ হলো, একটা গাড়ির জোরে ব্রেক একটা আওয়াজ হলো, তারপর বললো যে আমার এই গানের একটা কথা ছিল না, আমার এই গানের যারা মানে বুঝেছে তাদের সাথে আমার দেখা হবে, আর যারা বোঝেনি তাদেরকে আমি দেখে নেবো, এরকম একটা কথা দিয়ে অ্যালবাম শেষ হচ্ছে। এবং তুমি যদি ওই গানটা ভাবো না, যা পাখি উঠতে দিলাম তোকে, সেখানে একটা পিং পং বলের পড়ার আওয়াজ আছে, করে কি সহজ ভুলতে পারা, তাই না? এবং এখানে তুমি যা জিনিসগুলো আমি জানি আর কেউ জানে, এটা একটা রক মেজাজ ফিরিয়ে এনেছিল। এবং শিলাজিৎ নাকি কাজ করতেন আনন্দবাজারে বিজ্ঞাপনের সেকশনে। এখানে একটা গানে কলাম বাই সেন্টিমিটারের গল্প আছে, যারা
কাগজে বিজ্ঞাপন দিয়েছে তাদের জানতে হয় কলাম আর কত সেন্টিমিটার অ্যাড হলে কত টাকা তোমাকে দিতে হবে খবরের কাগজকে বিজ্ঞাপনের জন্য। আমি একটু জাস্ট এটা দেখছি, কেন বয়স হয়ে গেছে তো এখন আর মনে থাকে না পরপর কি কি গান ছিল, বাট পথের পাঁচালী এবং এই ভূমিকা অ্যালবামটা যেহেতু এখন আর শিলাজিৎ রাইট ওন করেন না, ওনাকে এই অ্যালবামটা আর ইউটিউবে সত্ত্ব দেয় না সাগরিকা, কেন সাগরিকা বেচে দিয়েছে এই গানগুলোকে, নতুন একটা কোম্পানি কিনে নিয়েছে। শিলাজিৎ তাই জন্য তোমার 2021 হঠাৎ করে একটা পুরো সিরিজ করলো ইউটিউবে শিলাজিৎ টিভিতে, যে ভূমিকা অ্যালবামটাকে ডিকনস্ট্রাক্ট করে ফেলো, মানে তোর পেয়েছে যা বলে এবার কপিরাইট বসাও। এই পাগলামোটা যে মানুষ করতে পারে, নিজের প্রত্যেকটা হিট গানকে একদম মানে খুলে বেয়ার বনজে একটা অন্য গান বানিয়ে দেওয়া, এই পাগলামোর জন্য এই অ্যালবামটা যে তখন আমাকে নাড়া দিয়েছিল আজও ভেবে ভাল লাগে। আমি একটা অনারেবল মেনশন করবো একজন ভদ্রমহিলা যার তখনকার অ্যালবামটা খুব পপুলার হয়নি, কেন উনি অনেকটা চারণ কবির মতো গাইতেন, কিন্তু তারও অনেক ছিল মৌসুমী ভৌমিক, যার পরবর্তী এখনো গল্প লেখো অনেক পরে বিশাল হিট হয়, কিন্তু মৌসুমী ভৌমিকের চিত্রকর, তুমি চিলে কোঠায় বসে ছবি আঁকো, শি ওয়াজ কন্টেম্পোরারি টু অল দিস পিপল। এবং ওনার অ্যালবামটাও যদি তোমরা কেউ পেয়ে থাকো স্পটিফাই বা কোথাও, প্লিজ শুনো। দুর্দান্ত। আমি যারা চতুর্থ অ্যালবাম বলবো সেটা আবার একদম শিলাজিতের থেকে পুরো পোলার অপোজিট। কিভাবে পোলার অপোজিট দেখো, এবার হচ্ছে এই গান শোনা তো ছোটবেলা তুমি যেরকম বলছিলে অনেকটাই বাড়ির ইনফ্লুয়েন্স। এবার বাড়িতে আমার গান শেখানো টেখানো এসব হতো, তো সারাক্ষণ বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শেখা হচ্ছে, ছাত্রছাত্রী আসছে, তো ছোটবেলা থেকে এগুলোর সাথে ওগুলো খুব করে শোনা হতো। তো যে অ্যালবামটা হ্যাঁ 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 তো সেক্ষেত্রে একটা অ্যালবাম যেটা কিনা মানে এবার রবীন্দ্রসঙ্গীতের প্রথাগতভাবে গাওয়ার ব্যাপার আছে, হারমোনিয়াম ইত্যাদি আমাকেও শেখানোর চেষ্টা করা হয়েছে। সাউন্ডের ভদ্রলোকের কথা বলতে চলেছ? এবার তোমার সে প্রচন্ড প্রথাগতভাবে তোমার শেখানো হতো মুখ তমুক, সেই সব ব্যাপার। কতটা মুখ খুলে গাওয়া যায়, কতটা মুখ বন্ধ করে গাওয়া যায়, বিশ্বভারতী অ্যাপ্রুভ করবে না, প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামে একজন অ্যাপ্রুভার থাকতেন। হ্যাঁ, তো কিন্তু এই সবের বাদ দিয়ে প্রথম যে অ্যালবামটা আমি, অসংখ্য ভালো ভালো অ্যালবাম আছে, কিন্তু যে অ্যালবামটা আমি বলবো যেটা কিনা সত্যি একটা দুর্ধর্ষ অ্যালবাম, সেটা হচ্ছে সাগর পাড়ের হাওয়ায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। খুব ভালো অ্যালবাম সাগর পাড়ের হাওয়ায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত রিসেন্টলি স্পটিফাইতে এসছে। তো এটা কিরম ছিল, এটা হচ্ছে রবীন্দ্রনাথের যত গান পাশ্চাত্য সঙ্গীত থেকে অনুপ্রাণিত, সেই ফোক সং গুলো বা সেই ক্লাসিক্যাল নাম্বার গুলো, এবার যেটা ইন্টারেস্টিং ইংরেজিটাও গাওয়া, তার সাথে রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া, এবং দুটোই সমদক্ষতায় গাওয়া। আর স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর মানে she is like an amazing musician. এই অ্যালবামটা তুমি ভাবো তখনকার দিনের কিরকম একটা বীর পদক্ষেপ, রাইট? ওই সময় দাঁড়িয়ে যখন আনটাচেবল একটা টপিক, যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু বলা যায় না, আমার মনে আছে এটা একটা মানে যুগান্তকারী অ্যালবাম। এবং ওই শুনতে গিয়ে আমার ইউরোপিয়ান ফোক বলো, ঠিক আছে, বা তোমার ক্লাসিক্যাল মিউজিক, ধ্রুপদী সঙ্গীত, ইংরেজি, মানে প্রায় ইংরেজি গান শোনা প্রায় শুরুর দিকে ওই অ্যালবামটা ধরে যে অত ভালো হতে পারে। এবং বললাম মানে ইংরেজি গুলো তুমি যদি প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীত অ্যালবামটা থেকে বাদ দিয়ে দাও, শুধু যদি ইংরেজি গানগুলোকে নিয়ে যদি একটা অ্যালবাম হয়, সেই অ্যালবামটাও রীতিমতো সংগ্রহে রাখার মতো, এতটাই ভালো গাওয়া, দুর্ধর্ষ। মানে কোনো কতবারও ভেবেছিনু, ঠিক আছে, তারপর সকলই ফুরালো, অসংখ্য পুরনো সেই দিনের কথা। এখন তো নিউ ইয়ার্সে যখন আইরিশ গানটা বাজে, তখন আমরা তো পুরানো সেই দিনের কথাই গাই। হ্যাঁ, তো সাগর পাড়ের হাওয়ায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত 4। এবার শেষ আর একটা অ্যালবাম, 5 তোমার বলো। 5 আমি বুকের মধ্যে করে নিয়ে বসে আছি। না, মহিনের ঘোড়াগুলির অ্যালবাম না, 90s একটা অ্যালবাম বেরোয় যার নাম আবার বছর 20 পর,
মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গানের অ্যালবাম, যেখানে বইমেলায় ক্যাসেটের সঙ্গে একটা বুকলেট ছিল। সেই বুকলেটে প্রত্যেকটা গান কারা লিখেছে, তাদের জীবনের গল্প। যেমনি আমি জানতাম না সুরজিৎ চ্যাটার্জি, ভূমির যিনি এখন সুরজিৎ বন্ধুরা ব্যান্ডের প্রাণ পুরুষ, উনি আমি ডান দিকের ওই না আমি বাম দিকের ওই গানটার সুর লেখা গাওয়া, ওনার বোধহয় অটো পার্টসের ব্যবসা ছিল। আবার একদিকে সুব্রত ঘোষ, জয়জিৎ লাহিড়ী, যারা গড়ের মাঠ, যাদের গান ঘেন্না করো, ধাঁধার থেকে জটিল তুমি, শহরের উষ্ণতম দিনে, তাদের সম্বন্ধে তারা কে কি করে, একজন গভর্নমেন্ট অফিসার, আরেকজন সফটওয়্যারে কাজ করে, এবং প্রত্যেকে পরমা বন্দ্যোপাধ্যায়, সবার সম্বন্ধে লেখা ছিল। এবং এক দঙ্গল দামাল ছেলে যারা এই অ্যালবামগুলো অ্যারেঞ্জ করেছিল, এবং সেই অ্যারেঞ্জার যার কথা আমরা বলছিলাম নীল মুখার্জি, উনি গৌতম চট্টোপাধ্যায়ের ভাগ্নে, এবং উনি এবং ওনার ব্যান্ড ক্রসউইন্ডস, যেখানে ছিল বনি চক্রবর্তী, এখন যারা ডাকাতিয়াবাসী শুনেছে বহুরূপীতে তারা এখন নিশ্চয়ই বনি চক্রবর্তীকে চেনেন, ডোয়াইট প্যাটিসন বেস, বিক্রমজিৎ ব্যানার্জি গিটার, টুকিদা যিনি ভূমিতেও প্রথম দুটো সেমিনাল অ্যালবামে দুর্দান্ত গিটার ওয়ার্ক করেছেন, চিরদীপ লাহিড়ী ড্রামস, রবিন লাই কিবোর্ডস। এবং এই নামগুলো জানি কেন, এর একটু আগে একটা অ্যালবাম বেরিয়েছিল পথ গেছে বেঁকে, যেটাকে আমি অনারেবল মেনশন করছি কেন ওই অ্যালবামটা তখন বোঝার মতো বা অনুধাবন করার মতো আমার ডেপথ ছিল না। বেস্ট লাইন আপ। এবং এই যে অ্যালবামটা আবার বছর 20 পর কাইন্ড অফ ওই সময় ইটস আ সামেশন অফ অল দিস ক্যাসেটস দ্যাট কেম বিফোর ইট। আর এইটা ছিল একদল একেবারে আনকোড়া আর্টিস্ট যাদেরকে গৌতম চট্টোপাধ্যায় একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন, একটা রেকগনিশন দিয়েছিলেন। এবং আমার মনে হয় যে এই অ্যালবামটা শুনে হয়তো কয়েকশো বাংলা ব্যান্ড পাড়ায় পাড়ায় খুলে গেছিল। তার সঙ্গে প্রিয় বন্ধু, পরশ পাথরের গান, পরশ পাথর, চন্দ্রবিন্দু, আবার বছর 20 পর, এই তিনটে অ্যালবাম প্রচন্ডভাবে তখন নাড়া দিয়েছিল। কেন তখন আমি যখনকার কথা বলছি তখনও ক্যাকটাসের ফার্স্ট অ্যালবাম ক্যাকটাস আসেনি, ফসিলসের ফসিলস 1 আসেনি, ভূমির যাত্রা শুরুও আসেনি। না, ফসিলস যখন আসলো তখন আমরা প্রায় সিডিতে ঢুকে গেছি একদম। যদি আমি আমার দিদি আর জামাইবাবু বাংলা সঙ্গীত মেলায় গেছিল, এবং সেখানে আশা অডিও স্টলের রূপম ইসলামের হাত থেকে ক্যাসেটটা কিনেছিল। উনি বলেছেন আপনারা কি নতুন বাংলা গান শুনেন, আমার ব্যান্ডের গান শুনে দেখুন। এতটা ভালোবাসা যে নিজের অ্যালবামকে। এবং এইটার সময় মনে পড়লো, এই বেশ ভালো আছি, তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, অভিষেক অ্যালেজেডলি নিজের গানকে পপুলার করার জন্য, কারণ নচিকেতা তো একজন নতুন আর্টিস্ট ছিলেন, নচিকেতা এবং তার বন্ধুরা গিয়ে 4-5টা করে এই বেশ ভালো আছি সারা কলকাতায় কিনে ফেলেছে। তাতে একটা ডিমান্ড তৈরি হয়েছিল, ক্যাসেটের দোকানে আরো ক্যাসেট কিনেছিল, এবং তারপর ওই ক্যাসেট কাকুরা এই ক্যাসেটটা পুশ করে। না মানে মহিনের ঘোড়া, দেখো সত্যি কথা বলতে মানে যারা বাংলা ব্যান্ড পছন্দ করে এবং ওই সময়ে বাংলা ব্যান্ড দেখেছে, তখন তাদের কাছে মহিনের ঘোড়া এবং মহিনের ঘোড়া সম্পাদিত এই অ্যালবামগুলো, 3টে অ্যালবাম। আচ্ছা, এখানে একটা কি শেমলেস প্লাগ করা যায়? হ্যাঁ, কেউ যদি মহিনের ঘোড়াগুলির ওপর একটা অথেন্টিক পডকাস্ট শুনতে চান, একমাত্র পডকাস্ট যেখানে 2021 সালে মহিনের ঘোড়াগুলির তদানীন্তন জীবিত সকল সদস্য পার্টিসিপেট করে, এবং ওনাদের নিয়ে একটা বই লিখেছেন সাজ্জাদ হোসেন, উনিও তাকে আমাদের এই বিএজিসি ক্রনিকলস ইউটিউব পেজে আছে, শুনে দেখবেন। আর যদি গড়ের মাঠ সম্পর্কেও জানতে চান যে কারা শহরের উষ্ণতম দিনে লিখলো বা গড়ের মাঠের মিথটা কি, সেই পডকাস্টটাও আছে, শুনবেন। আচ্ছা, এইটা হচ্ছে সময়, অভিষেক, ডিসুজার ব্যাপারটা একটু বলে দাও। আচ্ছা, ডিসুজার খোঁজে আমাদের পডকাস্টের নাম এ কারণেই, তার কারণ ডিসুজা হচ্ছে কফি হাউসের সে আড্ডাটা বলে একটা গান আছে, সেখানে ডিসুজা বলে একজন ক্যারেক্টার ছিল, যিনি ছিলেন গোয়ানিজ গিটারিস্ট। তো এই গানের মধ্যে রয়েছে যে উনি কোনো কথা বলতেন না, অনেক কথা তার চোখের মধ্যে ছিল, উনি সারাক্ষণ মন দিয়ে খালি সবার কথা শুনতেন। তো আমরা ধরেই নিচ্ছি যেহেতু আমাদের এই পডকাস্টটা কেউ শুনবে না, সেহেতু আমরা ওই শ্রোতাটাকে খুঁজছি যে একরাশ কথা চোখে নিয়ে
আমাদের এই পুরো পডকাস্টটাকে মন দিয়ে শুনবে, এবং তারপরে আমরা ডিসুজা কমিউনিটি তৈরি করবো আর কি। কারণ আমরা প্রচুর পডকাস্ট, কিন্তু আমরাও ডিসুজা। একদম। আমরা যা পডকাস্ট শুনছি, আমি 5 ঘন্টা শেষ করে দিয়েছি পডকাস্টটা, যেটা তোমার আমার কথা হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, এবার এই আমার 5 নম্বর অ্যালবামটাও মহিনের ঘোড়াগুলি সম্পাদিত অ্যালবাম, কিন্তু বছর 20 পরে নয়। তার কারণ বছর 20 পরে আমি অ্যাজ এ দ্বিতীয় অ্যালবাম শুনেছি। তখন আমি সবে সবে কলেজে ঢুকেছি, কারুর একটা বন্ধুর বাড়িতে বা কলেজ সোশ্যালে বা কোথাও একটা ফ্রেশার্স ওয়েলকামে একটি ছেলে একটি গান গেয়েছে, এবং গেয়ে আমাকে এসে জিজ্ঞেস করেছে। তখন আমিও প্রচুর সৎ কথাবার্তা, আরো বেশি অনেক কিছু বলতাম কেমন হয়েছে গানটা। ওই যে গানটা ভীষণ ভালো, কিন্তু গাওয়াটা একদম খুব একটা সুবিধা হয়নি, অনেক কাজ। তো এখন আর ভুলেও এরকম করি না আর কি। তখন বলি না এই কথাটা, আমি বলে এই ধরো 2-3 বছর আগে অব্দিও বলতাম, এখন আর বলি। হ্যাঁ, আমি এখন একদমই বলি না। তো সেইটা শুনে এসে তখন তো লোকজনও অন্যরকম ছিল, বললো আরে তুমি ভীষণ সৎ কথা বলো, আমি তোমাকে একটা কাজ করছি, তোমাকে একটা অ্যালবাম দিচ্ছি, এই অ্যালবামটা, এই গানটা এই অ্যালবামে আছে, এটা শোনো। পরে আমার পাওয়া প্রথম বহিনের ঘোড়াগুলি সম্পাদিত অ্যালবাম হচ্ছে মায়া, এবং মায়া শুরু হচ্ছে হায় ভালোবাসি। মানে একটা অ্যালবাম শুরু হলো, প্রথম গানটা হলো, ব্যাস শেষ হয়ে গেল আর কি পুরো ব্যাপারটা। এবং মায়ার প্লেলিস্ট মায়াতে তোমার টেলিফোন একদম বৈঠকি স্টাইলে, হারমোনিয়াম নিয়ে টেলিফোন, তোমার ছিল মায়াতে ঘরের মাঠের গান, দক্ষিণ খোলা জানলা দেবজ্যোতি মিশ্র ঋতিকা সাহানি, তোমার ভিক্ষেতে যাব নীল মুখার্জি, স্লাইড গিটার। তখন কি বুঝতাম স্লাইড গিটার কি? আর এই মুহূর্তে এখনো কি অসম্ভব রেলিভেন্ট একটা গান। আমার এই গানটা খুব কভার করার ইচ্ছে আছে এই মুহূর্তে, এখন আমাদের করে ওঠা হয়নি, বাট এই মুহূর্তে শোনো সুধিজন, এই দুটো গান করার ইচ্ছে আছে। আমরা রানওয়ে করেছি, এটা করার ইচ্ছে আছে। তো এই হচ্ছিল আমাদের পাঁচটা অবশ্যই অসংখ্য অ্যালবাম, মানে পুরো বলিউড, মানে আমার 90s বলিউডও প্রায় গুলে খাওয়া, প্রায় পুরো বলিউড আমরা বাদ দিলাম, আমরা পপ বাদ দিলাম, লাকি আলির সিফার, ঠিক আছে, হ্যাঁ, ও দুর্দান্ত সমস্ত অ্যালবাম অনেকগুলো আছে। তারপরে আস্তে আস্তে এবার বাকি যে এবার ইংরেজি যেগুলো শোনা শুরু হলো আর কি, সেটা অনেকটাই তখন আস্তে আস্তে আমরা সিডিতে ঢুকছি। তো এইগুলো ছিল হচ্ছে একদম পুরো ক্যাসেট ফেজ, যখন শুধুমাত্র বাংলা গান, হিন্দি গানই মূলত জীবনটাকে পুরো রেডিও করে রেখেছে। রেডিও আর ক্যাসেট, ওয়াকম্যান, ব্যাটারি করে, তখন তো আর রিচার্জেবল ব্যাটারিও ছিল না। ওয়াকম্যানে গান শোনার পর ব্যাটারি খুলে রাখতে বলতো, বলে একটা ব্যাটারি খুলে রাখবি, তাহলে সার্কিটটা কমপ্লিট হবে না, ব্যাটারিটা ড্রেন হবে না। কেন হঠাৎ করে তুমি শুনতে গেলে কুমার শানু হয়ে গেল হেমন্ত, তখন মুশকিল হয়ে যাবে। আচ্ছা, লাস্ট পার্টিং থট শেষ করার আগে যেটা, সেটা হচ্ছে একটা জিনিস বাদ করা দেওয়া হলো, সেটা হচ্ছে যে ওই সময় মেল ট্র্যাক 90 একটা অন্য ব্যাপার ছিল। তুই মেল ট্র্যাক 90 নিয়ে কথা বলবে নাকি একটু? তুমি বলো। মেল ট্র্যাক 90 হচ্ছে বেসিক্যালি ব্ল্যাঙ্ক ক্যাসেট, যেগুলো ওই ক্যাসেটের দোকানে থেকে তুমি এই যে মূলত ইংরেজি গান, তখন এটা পুরো একটা লাইফ সাইকেল ছিল। প্রথমে রেডিও শোনা হচ্ছে। মেল ট্র্যাক 90 সিডি ইকুইভ্যালেন্টটা বলে দিলে অনেকে বুঝতে পারবে, মজার বিয়ার। হ্যাঁ, এবার পুরো একদম একটা পুরো লাইফ সাইকেল। প্রথমে রেডিওতে গান শোনা হচ্ছে, ইংরেজি গান অনেক কষ্ট করে শোনা হচ্ছে, বা ইংরেজি গানটা যে কি গান সেটা বোঝা হচ্ছে হুক লাইন দিয়ে। সেটার জন্য 2-3 বার যখন আসবে রেডিওতে আবার করে হবে। এবার সেইটা হিন্দি বাংলা সবকিছু মিলিয়ে ক্যাসেটের দোকানে। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক একটা মেল ট্র্যাক 90 কিন্তু এক এক সময় একটা বড় উপহার ছিল, এবং সেটা প্রায় চিঠির জায়গায়, যে বিশেষ তুমি কি বলতে চাইছো এবং তোমার যে বক্তব্য, তোমার যে মনের ভাব, যেরম ভাবে গান গাছে, তো গানের অর্ডার কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। গানের অর্ডার, কোন অর্ডারে গান হচ্ছে, এবং সেই গানের অর্ডার যেরম ভাবে এগোচ্ছে, সেরম ভাবে তোমার চিঠি লেখার মতো সেরম মনের ভাব প্রকাশ পাচ্ছে একদম। এবং আরেকটা মজা হতো, অনেক সময় পুরনো বাড়িতে পড়ে থাকা ক্যাসেট কেউ শুনছে না, সেটাকে নিয়ে তার উপর রেকর্ডিং করে দিয়েছি। আমি নিজে তখন একাঙ্ক নাটক করতাম, মানে পাগলের মতোই করে দিয়েছি। একদিন মা শুনতে গেল রবীন্দ্রসঙ্গীত, শুনে দেখলো আমার গলা,
ওভাররাইট হয়ে গেছে। এই যে কেউ যে শুনছে না, এই প্রসঙ্গে আমার মনে হয় যে এটা আমরা শেষ করতে পারি, কারণ কেউ যে শুনছে না একদম ডাইরেক্ট রেফারেন্স টু আবার পডকাস্ট হবে আর কি, যে কেউ শুনবে না। আর কিন্তু যদি কোনো ডিসুজা থেকে থাকেন এবং তারা যদি শোনেন, তারা যদি কমেন্ট করেন, তারা যদি বলে যে আমরা তাহলে আরেকবার চেষ্টা করতে পারি, আরো কত কিছু বাংলা ব্যান্ড ইত্যাদি অমুক তমুক, অনেক গল্প। তো এই থাকলো তাহলে আজকের মতো অভিজ্ঞতা, তাহলে চলো নমস্কার।